মদ খেয়ে বদ্ধ হয়ে আছে আহরার। বিছানায় বসে হেলছে ঢুলছে আর উন্মাদের মতো দাঁত বের করে হাসছে। ফিরাত তাকে কোনো রকম বিছানায় এসে বসিয়ে দিল। বারবার করে বলছে শুয়ে পড়তে, কিছুই শুনছে না সে। হাত ঠিকভাবে তুলতে পারছে না, তবুও নড়বড় হাত ফিরাতের দিকে তুলে নিচু কণ্ঠে বলল, তুই জানিস তুই জানিস আমি কে? তুই জানিস না আমি কে? আমি আমি আহরার আহরার চৌধুরী। আমার নামের অর্থ যেমন স্বাধীন, আমি চলিতেও তেমন করে। আরে আস্তে, পড়ে যাবি তো। মিস্টার আর মিসেস চৌধুরী আর যাই করুক, আমার নামটা বেশ রেখেছে। কি বলিস? আজ তো একটু বেশি হয়ে গেছে না? না হলে এমন করতি না। মিস্টার আলতাফ চৌধুরী আর মিসেস কি জানি নাম, ভুলে গেছি। ও, মিসেস মিলিফা চৌধুরী। ধন্যবাদ আপনাদের, ধন্যবাদ এত সুন্দর নাম দেওয়ার জন্যে। আরে ইয়ার, ওরা তোর বাবা মা হয়। আরে রাগ, কিসের মা বাবা? আমার কেউ নেই, কেউ না। আমি সবসময় স্বাধীন, কেউ নেই আমার। মা বাবা মাই ফুট। ফিরাত দোস্ত, আজ যদি কোনো মেয়ে বা বেত্তমিজ ইলান আসে তো কোনো কথা নয়, সোজা চলে যেতে বলবি। কেন? তুই? বেবি। তুই এখানে কেন? বেবি, তুমি রেগে আছো? রাগ তোর রাগ, তুই এখন যা। আহরার, কি হলো? তোর সাহস কি করে হয় আমার নাম নেওয়ার? আহরারের নাম নিচ্ছিস তুই? দেখ ইলান, তোকে আমার আর ভালো লাগছে না, তুই যা। কিন্তু বেবি, আমি তোমায় ভালোবাসি। ইলান, ভালো করে বলছি, আমার সামনে থেকে চলে যা, না হয় তুই খুন হবি। ইলান মনে মনে আহরারকে হাজার খানিক খারাপ অকথ্য ভাষা বকে চলে গেল। কারণ সে জানে আহরারের সামনে বকলে সত্যি সে খুন করবে তাকে। ইলানকে চলে যেতে বললি? হুম হুম ওকে আর ভালো লাগছে না, সারাক্ষণ বেবি বেবি করে। বিছানাতে আজকাল সে ভালো নয়, সুখ দিতে পারে না আমায়, মজাও পাই না ওর মাঝে। দোস্ত, মিলা, তিনা, ঈশা আর আইলাকেই ভালো লাগছে কদিন। সমস্যা নেই, দুজনের মেয়াদ আর রস ফুরিয়ে আসছে, 2-3 দিনের মাঝেই না করে দিব। তবে ঈশা তো সেই ইস, কি ফিগার মাইরি! দেখলেই শরীর গরম হয়ে আসে। কিছু মেয়েরা এমনই হয় রে। তবে আইলাকে জাস্ট ওর বুবসে রাখা। দোস্ত, ওর বুকের মাঝে শুয়ে থাকলে নরম তুলতুলে লাগে, মজাই পাই একটা। ওর বুবসো তো জাস্ট মনে হয়। হয়েছে হয়েছে, প্লিজ থাম, আর বলিস না। কেন রে ফিরাত? আমি না বুঝি না, তুই আমার সাথে থেকেও কেন আমার মতো না? তোর লাইফ এত নিরস কাটে কি করে আল্লাহই জানে। আমি তো বিন্দাস, স্বাধীন। আর এখন তো একটু ঘুমাই ইয়ার। গুড নাইট। গুড নাইট। ও এমনি, এত বোঝাই তবুও ঠিক হয় না। ও কি এমনি থাকবে? আহুরার শার্টের বোতাম খুলে শার্টটা গা থেকে নামালো। সোফার দিকে ঢিল দিয়ে উন্মুক্ত শরীরে শুয়ে পড়ল হাত পা মেলে। আহুরার দেখতে যেমন সুদর্শন, কথা বলাও তেমনি মধুর। যেমন গুছিয়ে কথা বলতে জানে, তেমনি কথাতে রস থাকে। কি মিষ্টি কণ্ঠ, একবার শুনলে শুনে যেতেই ইচ্ছে হয়। গায়ের রং ধবধবে সাদা, ফরেনসিদের মতোই। যতই হোক ছোটকাল বিদেশে কেটেছে। রক্তবর্ণ ঠোঁটের রং লাল টকটকে, চুলে হালকা ব্রাউন কালার আসে, চাপ দাড়ি। অমন মুখের সাথে চাপ দাড়িটা একদম পারফেক্ট। তবে চেহারার মতো সুন্দর নয় তার চরিত্র। মেয়েদের সাথে বিছানায় যাওয়ার তার যেমন শখ, তেমনি স্বভাব আর নেশা। কোনো একটা মেয়ে বাদ নেই যে তার দৃষ্টিতে গিয়েছে আর সে বিছানায় তাকে নেয়নি। বয়স 18+ হওয়ার আগ থেকেই বিদেশি কালচার ঢুকে গেছে তার মাঝে। তখন থেকেই প্রতিদিন মেয়ে নিয়ে খেলেছে সে। আহুরার নামের অর্থের সাথে তার চলা, স্বভাব, চালচলন একদম ঠিক আছে, যেন একটুও নড়চড় নয়। অন্যদিকে ফিরাত যেমন সুদর্শন তেমনি ভালো, কমলার মতো ঠোঁটের রং, কালো চুল, হালকা দাড়ি, দেখতে সেই লাগে। দুজনকেই যে কোনো মেয়ে দেখলে প্রেমে পড়ে যাবে। সাদে কি আর মেয়েরা আহুরারের কাছে ধরা দেয়? আহুরারকে দেখলে যে কোনো মেয়ের মাথা ঘুরবে, চড়ক দিবে। তেমনি ফিরাত, তবে তার স্বভাব বেশ ভালো। মেয়েদের দিকে তার নজর তেমন চাই না, তবে একজন ব্যতীত। আহুরার আর ফিরাত দুই বন্ধু হলেও স্বভাব একে অপরের বিপরীত। ফিরাতের বিপরীতেই যেন আহুরার। 12টার দিকে আহুরারের ঘুম ভাঙে, উঠে গিয়ে ফ্রেশ হয়। শাওয়ারের নিচে সাদা ধবধবে শরীর বিলিয়ে দিচ্ছে। মেয়েদের মতো পানির বিন্দুগুলিও তার অমন চিম বডির শরীর আঁকড়ে ধরছে। লম্বা শাওয়ার শেষ করে আহুরার বের হয়ে আসে।
আয়নার সামনে গিয়ে নিজের ভেজা চুল ঠিক করতে থাকে। পরনে তার শুধু টাওয়াল। ফিরাত হঠাৎ রুমে এসে দেখে আহুরার আয়নার সামনে। সাদা রাজে কি কোথাও বের হবে? ইয়েস। কোথায় যাবি এখন? আগে যাব আইলার বাসায়, ওর বুক মিস করছি। আহ আর আর তুই কবে ঠিক হবি? কেন রে, তোর ভালো নাই লাগতে পারে, বাট আমি এনজয় করি। কেন এসেছিস বল? তোর ঘুম ভাঙলো কিনা দেখতে। অফিস যাব। তো যা, আমার কিন্তু আজ সময় নেই। তোর সময় থাকে কবে? বিশ্বাস কর ফিরাত, বিজনেস আমার হলেও তেমন একটা জোর পাই না অফিস যাওয়ার। তাছাড়া তুই আছিস, আমি মানেই তুই। তা বললে হয়? 100 বার হয়। আর কিছু বলবি? না, চল খেয়ে নে। বাহিরে খেয়ে নিব, বাই। হন্তদন্ত হয়ে বের হয়ে গেল আহুরার। ফিরাত একটা নিঃশ্বাস ফেলে দিয়ে বসা থেকে উঠে দাঁড়ায়। অফিস যাওয়া দরকার এখন। আহুরার খুব তাড়াতাড়ি করে আইলার বাসায় চলে গেল। পথে জানিয়ে দিয়েছে সে আসছে। আহুরার গাড়ি থেকে নেমে তাড়াতাড়ি উপরে উঠল। কলিং বেল চাপছে কিন্তু আইলা দরজা খুলছে না দেখে রাগ হয় তার। আইলা লিপস্টিকটা দিয়ে লাল রঙের শার্টের বোতাম খুলে দিল। প্রায় অর্ধেক পেস্ট দেখা যাচ্ছে। হাসি মুখে চুল ঠিক করে এগিয়ে গেল দরজার দিকে। দরজা খুলে দিয়ে পথ আটকে দাঁড়ায়। আহুরারকে পা থেকে মাথা অবধি দেখে। আহুরারের নজর সবার আগে আইলার ঠোঁটে আর ব্রেস্টে চায়। লাল শার্টের ভেতরে সাদা ব্রেস্টের সরু পথ দেখে তার রাগ উধাও হয়ে যায়। জাপটে ধরে আইলাকে। আইলা হেসে উঠে খিলখিল করে। ও ডার্লিং, খুব মিস করছিলাম তোমায়। তোমাকেও খুব মিস করছিলাম বেবি। আমাকে নাকি আমার টাকাকে? তুমি? ও ডার্লিং, আমি জানি তো তুমি আমায় মিস করছিলে, বিশেষ করে তোমার আমার মুখ বোলানোটা। আহ বেবি। ওকে ওকে চলো। নাস্তা রেডি করেছি, চলো তবে। নাস্তা নয়, বিছানায় চলো। ইউনো, খুব ভাবে মিস করছি পরশুদিনের। ইস, কি ছিল তোমার পারফরমেন্স, জাস্ট মাইন্ড ব্লোয়িং। কাল তো তোমার সাথে মিটই করতে পারলাম না। আগে তো। আইলার কথা শেষ করার আগেই আহুরার তাকে টানতে টানতে বেডরুমে নিয়ে গেল। মেতে উঠল শরীর খেলায়। আহুরার আইলার সাথে আদিম খেলায় মত্ত। আইলাকে রেখেছে শুধু তার ব্রেস্টের জন্যই। মজা মিটে গেলে আবার ফেলে দিবে আহুরার। আর আইলার তো কাজই এটা, টাকা পায় সে। আহুরার নিচের চাহিদা মিটিয়ে নিস্তেজ হয়ে বিছানায় পড়ে রইল। আইলা নিচের কাপড় পরে নেয়, তবে তেমন জোর দিয়ে নয়, আহুরারকে নিজের সুন্দর সাদা দেহ দেখিয়ে। শার্টের বোতাম লাগাতে গেলে আহুরার সেখানে আবার মুখ বোলায়। আইলা হেসে ওঠে। খানিক বাদে নিজের জায়গায় গিয়ে আহুরার শুয়ে পড়ে। শরীর ঘামছে তার। আইলা কাছে আসতে চাইলে আহুরার বলল, আমায় একা ছাড়ো। কেন? আমি প্রশ্ন শুনতে পছন্দ করি না, যাও। তোমার চাহিদা মিটে গেছে, এখন সব শেষ। তোমার তো টাকা পেলেই হবে, নাও গো। ডার্লিং, তুমি আমায়। আহুরারের রাগী চোখ দেখে আইলা চলে গেল। সে খুব জানে এই মানুষটাকে রাগানো মানে তার বিপদ। টাকা তো যাবেই, না জানি জানটাও চলে যায়। আইলা আর কিছু না বলে ওয়াশরুমে চলে গেল। আহুরার খালি গায়ে বসে আছে। প্যান্টটা গা থেকে ছিঁড়ে ফেলে দিতে ইচ্ছে হচ্ছে, কেমন যেন রাগ লাগছে, স্বস্তি পাচ্ছে না। সিগারেটের প্যাকেট নিয়ে একদমে টানতে লাগলো। এখানে তার আর ভালো লাগছে না, উঠতে হবে। দূরে আজ কোথায় যেতে হবে তার। আহুরার উঠল, শার্টের বোতাম লাগিয়ে কোট গায়ে দিয়ে বেরিয়ে পড়ল। আইলা পিছন থেকে ডাকলেও শুনল না, আইলাও পাত্তা দিল না। আহুরার মন থেকে কাউকেই চাই না। আহুরার যে শুধু তার সাথেই শারীরিক সম্পর্কে নেই, বরং বহু মেয়ের সাথে আছে, আইলা তা জানে। তবে টাকা ছাড়াও আহুরারের সৌন্দর্যে সে মুগ্ধ হয়। আহুরার সে মেয়েদের চেনে, মেয়েদের নিয়ে তো সেই ছোটবেলা থেকেই ওঠা বসা। আহুরারের শরীর হলেই চলে, তার জীবনটাই এমন হয়ে গড়ে উঠেছে। গাড়িতে উঠে বসে আহুরার নিঃশ্বাস নেয়। ড্রিঙ্কের ছোট বোতলটা কয়েক ঢোক খেয়ে আবার ড্রাইভ করতে লাগলো। একা একটা লং ড্রাইভ দিবে আজ। আহুরার দুপুরে খেয়ে একবার ঈশার সাথে দেখা করতে যেতে চেয়েছিল, কিন্তু যায়নি। গাড়ি চালাতে চালাতে কোথায় যেন এসে পড়েছে সে, নামও জানে না। ছোট একটা ড্রিঙ্কের বোতল হাতে নিয়ে লেকের কাছে গিয়ে বসলো। চারপাশটা ভালোই লাগছে, অনেকটা জঙ্গলের মতো। আহুরার বসে বসে মদ খাচ্ছিল, ঝিম মেরে অনেকক্ষণ কিছু ভাবছিল। কি ভাবছিল তা জানে না। খানিক বাদে তার কালো অতীতের কথা মনে হলো। আহুরার ফুসফুস করে উঠল,
রাগে ফুপাতে লাগলো। সেই মহিলার কথা মনে হলেই রাগে কিচকিচ করে উঠল সে। এক টানে অনেকটা মদ খেয়ে পানিতে ছুঁড়ে মারল বোতলটা। ধপাস একটা শব্দে পানি ছিটকে উপরে এলো। আহরার আর বসল না। এখানে থাকলেই যেন কালো অতীত হানা দিবে তাকে। উঠে দাঁড়ালো, গাড়ি নিয়ে ছুটলো আবারও। যেতে যেতে ড্রিঙ্ক করতে লাগলো। এবার বোধহয় বেশি হয়ে গিয়েছে। ঘ্যাচ করে গাড়ি ব্রেক করলো। ছিমছিম লাগছে, শরীরটা কেমন করছে। একজন সঙ্গী হলে এখন তার বেশ ভালো হতো। একবার ভাবলো ঈশার কাছে যাবে, ওর ফিগার দেখলেই সে চিত হয়। কিন্তু এখন সম্ভব নয়, এখান থেকে ঈশার ফ্ল্যাট অনেক দূর। আহরারের মেজাজ খারাপ হতে শুরু করলো। বসে বসে রাস্তায় নজর দিতে লাগলো যদি কাউকে পাওয়া যায়। আহরার ঝিম বসে দেখতে লাগলো, তেমন কেউ আসছে না। দুজন মেয়ে দেখলো, দুজনই আহরারের দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে। আহরার জানে কেন, তার সৌন্দর্যের জন্য। আহরারকে আল্লাহ এমন করেই হয়তো বানিয়ে দিয়েছে এতটা রূপবান পুরুষ হিসেবে। মেয়েগুলি থেকে থেকে তার দিকে ফিরছিল, আবার হাঁটছিল। আহরার তেমন জুত পেল না। মেয়েদের সাথে ওঠা বসা করতে করতে মেয়েদের চিনে গিয়েছে সে। কোন মেয়ে কেমন হবে তা পুরোপুরি না বুঝলেও বেশ আইডিয়া আছে তার। হাজারে একবার ভুল হলেও 98% সে শিওর বলতে পারে। আহুরার চোখ সরিয়ে নিল মেয়েগুলির থেকে, কারণ সে যা চায় তেমন নয় ওরা। আহুরার কপাল কুঁচকে এদিক ওদিক তাকায়। অনেক সময় পার হওয়ার পর একটা মেয়ে দেখা যায়, ফোন টিপতে টিপতে আসছে, ওয়েস্টার্ন ড্রেস পরনে, শর্ট একটা স্কার্ট আর একটা দৃষ্টিকটু টপ পরনে। দেখে আহুরার খুশিতে হেসে উঠল। দরজা ঠেলে মেয়েটার সামনে যায়। ফোন রেখে সে তাকায় আহুরারের দিকে, তাকিয়েই থাকে। আহুরার নেশা ভরা একটা দৃষ্টি দেয়। মেয়েকে অবাক হয়ে তাকিয়ে থাকতে দেখে আহুরার হাসে। আমায় একটু সময় দিতে পারবে মিস? সময় হবে? ও শিওর। আহুরার তাকে নিয়ে গাড়িতে যায়। মেয়েকে প্রথমে অল্প কিছু ভাবলেও পরে ভেবে নাই পুরোটাই চলবে। পটিয়ে ফেলে মুহূর্তেই। আহুরার আর কিছু পারুক না পারুক মেয়েদের মন গলাতে পারে বেশ। এটাতে বেশ পটু সে। খোলামেলা জায়গায় নিয়ে যায় গাড়িটা। ভেতরে দুজনে মেতে ওঠে নিজেদের দেহ খেলায়। কাপড় পরতে পরতে মেয়েটা বলল, তোমার নাম্বারটা পাওয়া যাবে হ্যান্ডসাম বয়? তোমাদেরকে নাম্বার নয়, টাকা দেওয়া চলে। হোয়াট ডু ইউ মিন? নাও গেট লস্ট। মানে? তুমি নামবে নাকি আমি ঠেলে ফেলে দিব একটু আগের মতো? মেয়েটা তর্কা তর্কি লাগিয়ে দেয় গাড়িতে বসে। আহুরার ঠাস করে একটা চর বসিয়ে দিল। ভালো করে বলছিলাম না, এখন নামো। আরে তোরা তো প্রস্টিটিউটের চেয়েও বাদ। তারা তো টাকার জন্য এমন করে, কিন্তু তোদের মতো কিছু আছে যারা টাকা বাদেও শরীরে তেজ ঢালতে শুতে পারিস। কত বিগার। যা নাম এখান থেকে। চর খেয়ে মেয়ে নেমে যায়। আহুরারকে বকতে থাকে। আহুরার তা পাত্তা না দিয়ে চলে আসে গাড়ি ঘুরিয়ে। ফিরাত অফিস বসে বসে ক্লান্ত, একবার তার মনের চাঁদকে দেখিয়ে আসতে পারলে ভালো হতো। সারাদিন সময়ই পায়নি। যদিও ওর থেকে কিছুই পাওয়া যায় না, তবুও এক নজর দেখে আসতে পারলে ভালো হতো। মন ভরে ওর। ফিরাত নিঃশ্বাস ফেলে আবার ফাইল দেখতে লাগলো। তখন কল এলো। ইয়ার খিদা পেয়েছে, কখন আসবি তুই? তুই কি বাসায়? হ্যাঁ রে। ওকে, তুই থাক, আমি কাউকে পাঠিয়ে দিচ্ছি। না ইয়ার, আজ তোর সাথে ডিনার করব। ভাই আহরার, তুই ঠিক আছিস তো? বেশি খেয়ে ফেলেছিস নাকি? আরে দূর, বক বক রেখে তাড়াতাড়ি আয়। ওকে ওকে, তুই থাক, আমি আসছি। ওকে বাই। আহুরার কল কেটে দিয়ে সুইমিং পুলে ল্যাপটপ নিয়ে বসলো। ফিরাত খাবার নিয়ে এসেছে বাহির থেকে। আহরার, আহরার, কোথায় তুই? এখানে চলে আয়। কোথায় কথা বলছিস? আরে গাধা, সুইমিং পুলে আয়। আচ্ছা বলতো, আজ কি হয়েছে তোর? কোথায়? এই যে, তুই আমার সাথে ডিনার করতে চাইলি। সকালে তুই চেয়েছিলি, কিন্তু মাথায় পোকা উঠে গিয়েছিল তাই পারিনি। এখন ইচ্ছা হয়েছে তাই, সিম্পল। কি রে, চুপ কেন তুই? আহরার, আমরা এখনো একসাথে আছি, বাবা যায়। আমাদের অনেক ফ্রেন্ড এখন আমাদের ফ্রেন্ডশিপ নিয়ে প্রশংসা করে। ওদের কথা বাদ দে। তবে এটা তো ঠিক, আমি তোদের বাসার ড্রাইভারের ছেলে ছিলাম। আঙ্কেল যদি বাবার সাথে আমায় না রাখতো তবে তোর দেখা পেতাম না। আঙ্কেল খুব বড় মনের মানুষ। 17 বছর বয়স পর্যন্ত একজোট ছিলাম, এরপর আবার আলাদা হয়ে গেলাম। বাবাকে ছেড়ে যেতে চাইনি, না হলে তো আমাকেও তোর সাথে বিদেশ পাঠিয়ে দিত আঙ্কেল। স্টপ ইট ননসেন্স, জাস্ট স্টপ ইট। আহুরার খাওয়া ছেড়ে উঠে চলে গেল। ফিরাত বুঝতে পারল আহুরারের বিষয়টা। সেও না খেয়ে প্লেট নিয়ে নিচে গেল।
রাতে আহুরার তখন ল্যাপটপ নিয়ে বিছানায় বসেছিল। ফিরাত রুমে এলো। আহুরার একবার তাকিয়ে আবার স্ক্রিনে চোখ দিল। ফিরাত এগিয়ে গেল তার দিকে, চুপ করে দাঁড়িয়ে আছে। দুজনের কেউ কিছু বলছে না। ফিরাত নরম সুরে বলল, ভাই আরার, আম সরি। কিসের জন্যে? তখনই চুপ! এক ঘুষি দিয়ে নাক ফাটিয়ে ফেলবো। এর কারণে সরি বলতে হয়? বস। আরে ইয়ার, একটা কথা বলতে ভুলে গেলাম। কি কথা? কাল তো আমাদের অফিসে ইন্টারভিউ আছে, নতুন স্টাফ জয়েন করবে। এমন ভাবে বলেছিস যেন না জানি কত কি। কাল তোর থাকতে হবে। তুই তো আছিসই। আরার, তোর একটা ভুল সিদ্ধান্ত কিন্তু কোম্পানির বিশাল ক্ষতি করে দিতে পারে। ওকে, যাব, কিন্তু তুই আগে যাবি, আমি সময় মতো চলে যাব। তবু আর কিছু জানি না আমি। ওকে, বলবো। সে চলে গেলে আহুরার ল্যাপটপ রেখে ঘুমিয়ে পড়ল। কয়েক বছর ধরে স্বপ্নে আবছায়া একজনকে দেখতে পায় সে। বাংলাদেশে আসার পর থেকেই এমন হচ্ছে, কিন্তু সবটাই ধোঁয়াশাপূর্ণ, অস্পষ্ট। স্বপ্নের মানুষটিকে দেখে কিছুই বোধগম্য হয় না। স্বপ্ন সবটা ধোঁয়ার মতো ধোঁয়াশা। মাঝরাতে আজও সেই স্বপ্ন দেখে উঠে পড়ে আহুরার। ঘেমে একাকার হয়ে পড়েছে। পানি খেয়ে কয়েকবার চড়ে চড়ে নিঃশ্বাস ফেলল। চুল ঠিক করে আবার পাশ ফিরে শুয়ে পড়ল। সকালে আহুরারের ঘুম ভাঙার আগেই ফিরাত চলে গিয়েছে। আহুরার উঠে ফ্রেশ হয়ে নাস্তা খেয়ে বের হয়ে যায়। জ্যামের মাঝে আটকে আছে গাড়ি নিয়ে। মেজাজ খিটখিট করছে, বারবার ঘড়ি দেখছে। আকস্মিক তার চোখ গেল রাস্তার এক পাশে দাঁড়িয়ে থাকা এক মেয়ের দিকে। হঠাৎ তার বুকটা ধুপ করে উঠল মেয়েটিকে দেখে। এই প্রথম এমন কিছু ফিল করলো আহুরার। আহুরার অবাক হয়ে নিজের বুকের বাপাশে তাকায়। কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে আবার মেয়েটার দিকে তাকালো। বিস্মিত নয়নে তাকালো। বোরখা পরা একটি মেয়ে, সাদা, মেরুন, হালকা সবুজ আর কিং রঙের একটি বোরখা পরা। উপরে সাদা হিজাব, হিজাবের মাঝে ঘন কালো পাপড়িযুক্ত চোখগুলো এক পলক দেখলো আহুরার। বুকটা হু হু করছে এক অজানা কারণে। কেন যেন খুব চেনা লাগছে তাকে। মেয়েটা কিছু ফাইল হাতে নিয়ে জড়িয়ে রেখেছে। ধবধবে সাদা চিকন লম্বা হাতগুলি দেখে আহুরারের বুকে অন্যরকম এক অনুভূতি হচ্ছে। শরীরে শিরায় শিরায় শিহরণ জেগে উঠছে। মেয়েটি এদিক ওদিক তাকাচ্ছে শুধু। আহুরারের মন ব্যাকুল হয়ে উঠল। উৎফুল্ল চোখ নিয়ে তাকালো মেয়েটির পানে। কিছুতেই চোখ ফিরানো যাচ্ছে না। আহুরার গাড়ি থেকে নামলো। গাড়ির ভিড় উপচে রাস্তায় গিয়ে উঠল। বোরখা পরিহিতা তখনও রাস্তার এদিক ওদিক করছিল। আহুরার যতই এগিয়ে যাচ্ছে মেয়ের দিকে, ততই তার কেমন চেনা চেনা ঠেকছে। যত এগুচ্ছে ততই সেই অজানা অনুভূতি হচ্ছে বুকে। ধুক ধুক শব্দ বের হয়ে আসছে তার ভেতর থেকে। আহুরার বোরখা পরিহিতার দেহের গঠন দেখল। পা থেকে মাথা পর্যন্ত চোখ বুলালো। মুখ দেখেনি, অথচ এই প্রথম কোনো মেয়ে তার হৃদয়ে গেঁথে গিয়েছে। আহুরার এগিয়ে গেল বোরখা পরিহিতার কাছে। খুব কাছে গেল, ডাকলো, হৃদহরণী। বোরকা পরিহিতা ভয়ে পাশ ফিরে তাকায়। সামনে সুদর্শন বিশাল দেহের মানুষটিকে দেখে তার ভয় আরো বেড়ে গেল। একবার আশপাশ তাকিয়ে দেখলো কোনো মেয়ে আছে কিনা। আপনাকে বলছি মিস। এটা শুনে সে আরো অবাক হয়। তাকেই অচেনা অজানা এমন মানুষ হৃদহরিণী ডাকবে, ভেবে পাচ্ছে না কিছু, কিন্তু ভয় লাগছে। মিস, আপনার সাথে একটু কথা বলার সময় হবে কি? আপনাকে প্রথম দেখে আমার খুব ভালো লেগেছে। আমি আপনার থেকে একটু সময় চাই। উইল ইউ শেয়ার দ্য বেড উইথ মি প্লিজ মিস? বোরখা পরিহিতার এবার ভয় ভুলে গেল। অচেনা লোকের মুখে একথা শুনে তার শরীর রিরি করে উঠল। রাগে ক্ষোভে সে আহুরারকে ঠাস ঠাস করে এক চড় দিয়ে হাঁটা ধরল। রাগে যেন সে ফুঁসছে। বোরখা পরিহিতার কাছ থেকে চড় খেয়ে আহুরার হা করে দাঁড়িয়ে আছে। রাগে ফেটে যাচ্ছে আহুরার। জীবনে প্রথম তার গায়ে কেউ হাত তুলল। যেখানে তার শিক্ষকরাও তাকে মারতে পারেনি, সেখানে এত সিম্পল একটা কথাই তার গায়ে হাত উঠল, তাও আবার এক মেয়ের কাছ থেকে প্রথম মার খেলো। আহুরার আর চিন্তা করতে পারছে না। ভেতরের হিংস্র পুরুষত্বটা জেগে উঠছে। আশেপাশে অনেক মানুষ জমে গিয়েছে। আহুরার ভালো করে তাকিয়ে এত এত মানুষকে দেখে রাগে শেষ হয়ে যাচ্ছে। ভিড় ঠেলে সে নিজের গাড়িতে গিয়ে উঠল। জ্যাম না থাকায় হাই স্পিডে গাড়ি টান দিল। মনে মনে বলতে লাগলো, মেয়ে, তুই আমাকে হাত তুলেছিলি?
আর কে চড় দিয়েছিস তুই? তোকে আমি দেখে নিব। এই প্রথম কোনো মেয়ে আমার হৃদয়ে ঢুকেছে। আমার হৃদয় চুরি করেছিস তুই। আমার থেকে তোর রেহাই নেই। দেখে নিস, তুই হৃদহরণী আমার। এগুলি আওড়াতে আওড়াতে প্রচণ্ড বেগে গাড়ি চালাতে শুরু করলো সে। ফিরাত কখন থেকে আহুরারকে কল দিয়ে যাচ্ছে আর একটু পরে ইন্টারভিউ শুরু হবে, কিন্তু কোনো লাভ হচ্ছে না। ফোন সুইচ অফ। ফিরাতের রাগ লাগছে আহুরারের উপর। রাতে এত করে বলার পরেও এমন করলো। ফিরাত ধরেই নিয়েছে আহুরার কোনো মেয়ের কাছে চলে গিয়েছে। ফিরাত সময় নষ্ট না করে ইন্টারভিউ শুরু করে দিল। আহুরার ড্রাইভ করতে করতে রাগে এত ড্রিঙ্ক করেছে, এখন চোখ খুলতেও তেমন পারছে না। গাড়ির গতি আগের থেকে একটু কমিয়ে এনেছে। চোখ ঝাপসা লাগছে তার। হঠাৎ এক গাড়ির সামনাসামনি হয়ে পড়ে। শরীরের সমস্ত শক্তি দিয়ে গাড়ি ঘুরিয়ে নিলেও একটা গাছের সাথে ধাক্কা খায়। লোকজন জমা হয়। পুলিশকে কল দেওয়া হয়। একটু বাদে পুলিশ আসে। দেখে খুব ভালো করে চেনে অফিসার। তাড়াতাড়ি করে ফিরাতকে কল দেয়। সবেমাত্র ইন্টারভিউ শেষ করে সে নিজের কেবিনের দিকে পা বাড়িয়েছে। ফোন রিসিভ করে অফিসারের মুখে একথা শুনে তাড়াতাড়ি দৌড় লাগায়। ফিরাত দাঁড়িয়ে আছে। ডক্টর খুব ভালো করে দেখছে আহুরারকে। তেমন কিছুই হয়নি, সামান্য একটু কপালের দিকে লেগেছে। চিন্তার কিছু নেই ফিরাত, ভয়ের কিছু নেই। আরে তেমন কিছু হয়নি তো আঙ্কেল? না ফিরাত, একটু পরে জ্ঞান ফিরবে, চিন্তা করো না। ওকে আঙ্কেল, চলুন। তবে একটু খেয়াল রেখো ওর। অবশ্যই আঙ্কেল। ফিরাত সোফায় বসেই ল্যাপটপে কাজ করছিল। আহুরারের শব্দে তার দিকে এগিয়ে গেল। আহুরার উঠে বসলো। মাথা ঝিমাতে শুরু করেছে। আস্তে। কি হয়েছে? মাথা এমন করছে কেন? অ্যাক্সিডেন্ট করে বলছিস কি হয়েছে? বেশি কিছু হলে কি হতো? আরে কোথায় যাচ্ছিস? সর, আমায় যেতে দে। কোথায় যাবি তুই? ওই মেয়েটার কাছে। দেখ আহারার। তুই জানিস ও আমার গালে চড় দিয়েছে? এই প্রথম কেউ আহরারের গায়ে হাত তুলেছে। আরে ইয়ার কি হয়েছে? শান্ত হ তুই। আয় এদিকে আয়, বস এখানে। কি হয়েছে আমায় বল। হৃদহরণী। কি? ফিরাত এই প্রথম আমার এমন লেগেছিল। খুব চিনাও লেগেছিল। ও আমার হৃদয় নিয়েছে ফিরাত। আমি তো ওকে ছাড়বো না। ওকে বেড শেয়ার করার কথা বলেছি বলেও এমন করেছে। ওকে আমি। দেখ আহারার, সবাই এক না। তোর উচিত হয়নি এভাবে বলা। এতই যখন ফিল করেছিস তো বেড শেয়ারের কথা বললি কেন? এটা ছাড়া কিছু আসে না তোর মাথায়? খেয়ে একটা ঘুম দে, সব ঠিক হয়ে যাবে। রাতে আহুরার সুইমিং পুলে বসে আকাশের দিকে তাকিয়ে রয়েছে। হাতে ড্রিঙ্কের গ্লাস। মেয়েটার কথা ভাবছে। চোখগুলি বারবার মনে শিহরণ তুলছে। অস্থির হয়ে গিয়েছে। চটটার কথা মনে হলেই তেলে বেগুনে চলে উঠল। ভাবলো মেয়েটাকে খুঁজে বের করবে কি করে। নাম ঠিকানা ছবি কিছুই নেই। এটা ভেবেই অস্থির হয়ে পড়েছে সে। সারা রাত তার আর ঘুম হয়নি। সকালে ফ্রেশ হয়েই ওই রাস্তায় চলে যায়। অর্ধেক দিন গাড়ি নিয়ে অপেক্ষা করলেও বোরখা পরিহিতার দেখে মিলল না। আশাহত হয়ে ফিরে এলো আহুরার। কিছুতেই শান্তি মিলছে না। সব কিছুতেই অস্থিরতা কাজ করছে। বিকেলে এসে ঘন্টাখানেক শাওয়ার নিয়ে আসলেও তার শরীর গরমই লাগছে। মেজাজটা খিটখিট করছে। কয়েকটা ড্রিঙ্কের গ্লাস ভেঙে ফেলা হয়েছে ইতিমধ্যেই। সারাক্ষণ শুধু বোরখা পরিহিতার ঝলমল করা চোখগুলো ভেসে আসছে চোখের সামনে। আর চট্টার কথা মনে পড়ছে। আহুরার বিচলিত হয়ে পড়েছে, যেন কেউ তার ভেতরে আগুন লাগিয়ে দিয়েছে, তাই শুধু ছটফট করছে। আহুরারের মনে হচ্ছে হৃদহরিণীর কাছে দুনিয়ার সব মেয়ে তুচ্ছ। এই প্রথম হয়তো একদিন কোনো মেয়ের সংস্পর্শ ছাড়া কাটিয়েছে আহুরার। কারো কথা মনে হচ্ছে না আহুরারের। কোনো মেয়েকে চাইছে না। কোনো মেয়ের কথা মনেও হচ্ছে না। না, না ঈশার ফিগারের কথা, আর না আইলা বুবসের কথা। চিন্তা ভাবনা সবটা জুড়েই সেই বোরখা পরিহিতা, আর চোখ আর সাহসিকতার সাথে দেওয়া সেই চটটা। সেটার কথা ভেবেই আহুরার চোখ বন্ধ করে নিল। গতিতে নিঃশ্বাস ছাড়তে লাগলো। ফোন বাজতেই ফিরে তাকায় সে। স্ক্রিনে আইলার নাম্বার দেখে আহুরারের মেজাজ দ্বিগুণ বিগড়ে গেল। খিটখিট তো লাগছেই। মন চাইছে ওখানে গিয়ে ওকে মেরে চলে আসুক। রাগে কল কেটে দিল আহুরার। আবার কল বেঁচে উঠল। আইলাই কল দিয়েছে। আহুরার কল ধরল। কি হয়েছে তোর? ডার্লিং, আজ আসোনি তুমি? তুই তো দেখেছিস আমি আসিনি। কল করে জিজ্ঞেস করতে হয় কেন তোর? ফোন রাখ। কি হয়েছে তোমার? তোকে ভালো লাগছে না? ফোনটা রাখ। তুমি এমন করছো কেন?
মরে যেতে চাস? বাঁচতে চাইলে আর কল দিবি না আমায়, মনে থাকে যেন। আহুরার কল কেটে দিয়ে ফুসফুস করতে লাগছে, কিছুই ভালো লাগছে না। নির্ঘুম তার আর একটা রাত কাটলো। সকালের ফিরাত এসে আহুরারকে টেনে ঘুম থেকে উঠালো। কিরে ওঠ। দেখ সকালে চোখ লেগেছে, 1 ঘন্টা হয়েছে মাত্র। তুই যা তো, মেজাজ খারাপ করিস না। আরে অফিসে ইম্পর্টেন্ট একটা মিটিং আছে, তুই না থাকলে চলবে না। প্লিজ ইয়ার, তাড়াতাড়ি রেডি হয়ে নে। তুই যা, আমি আসছি। জানি আবারও কোথাও চলে যাবি। বললাম তো আমি আসছি, তুই যা। শিওর আসছিস? হুম। ওকে, আমি গেলাম। আহুরার রেডি হয়ে অফিসে গেল। নিচের কেবিনে মনে হয় অনেক দিন পর আসলো। কেবিনে কতগুলো ফাইল দেখলে তাতে পাত্তা দিল না, ঠোঁট উল্টে মুখ ঘুরালো। ফিরাত এসে বলল, এই ফাইলগুলি দেখ। কিসের? পরশুদিন যে কজন আমাদের অফিসে জয়েন্ট হয়েছে তাদের ফাইল। দরকার নেই। আছে, একবার দেখে নে। ওকে, এই যে দেখলাম, যা এখন। আর তো একটাই বাকি আছে, আর দেখে নে। আহুরার বিরক্ত প্রকাশ করলো। চেয়ারের পেছনে সুন্দর কাচের দেওয়াল আছে, তার সবটা কেবিনই কাচ দিয়ে ঘেরা। এতে রুম থেকে সবাইকে দেখা গেলেও বাহির থেকে কিছুই দেখা যায় না। উঠে ফাইল হাতে নিয়ে এগিয়ে গেল সেখানে। ফাইলটা উল্টালো। প্রথমেই নামটার দিকে তার চোখ গেল। মেয়ের নাম দেখে ছবির দিকে তাকালো। আহুরার যেন বিস্মিত হয়ে জমে গিয়েছে। ওদিকে সুরেলা এক কণ্ঠ ভেসে আসলো, আসবো স্যার? ইয়েস। আহুরার ঘুরে তাকায়। এখন বোধহয় সে পাথর হয়েই যাবে। চোখ তার চরক গাছ। আহুরার মাথা নেড়ে তাকায় আবারও। সুরেলা কণ্ঠীর দিকে তাকিয়ে আবার ফাইলের দিকে তাকায়। অস্ফুট কণ্ঠে বলে ওঠে, তুরফা। সেদিনের সেই বোরখা পরিহিতা নিজের নাম শুনে সামনে তাকালো। ওকে দিয়ে ফিরাতের পেছনে সেদিনের অসভ্য লোকটাকে দেখতে পেল। তোরফা শুধু স্থির দাঁড়িয়েছিল। ফিরাত একবার আহুরারের দিকে তাকায়, আবার বোরখা পরা তুরফার দিকে তাকায়। আহুরার অনেকক্ষণ তাকিয়ে থেকে এবার ফাইলটা টেবিলে রাখলো। এগিয়ে এসে বলল, মিস হৃদহরণী তো আপনার নাম তুরফা? তোরফা চুপ করে দাঁড়িয়ে আছে সামনের মানুষটির দিকে। এই লোকটাকেই তো চর দিয়েছিল সেদিন। এখানে কেন? তোরফার রাগ, ভয়, ঘৃণা একসাথে মিশে শরবত হয়ে যাচ্ছে। ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকলেও ভেতর কাঁপছে। আর এই পরশুদিন আমাদের অফিস আমায় চর মেরেছিল। ফিরাত হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। ভালো করে আহুরারের দিকে তাকালো। কি বলল আহুরার? মেয়ের সাথে কি করবে সে কিছুই বুঝতে পারল না ফিরাত। মেয়েটার জন্য মায়া লাগছে তার। আহুরারের রাগ সম্পর্কে ফিরাত ভালো জানে, কিন্তু মিস তোরফা, আপনি আমায় চর দিয়েছিলেন কাল, মনে আছে? আপনার সাথে আমি জাস্ট বেডশেয়ারের কথা বলেছিলাম, ভুলে যাননি নিশ্চয়ই? ফিরাত তুই যা, পরে ডাকছি তোকে। আর শোন ফিরাত তুই যা প্লিজ ইয়ার, ওর সাথে। তুই যা ফিরাত, তোকে যেতে বললাম, তুই যা। যাওয়ার আগে দরজা লক করে দিয়ে যা। ফিরাত চুপ করে চলে গেল। এ কথাই তোরফা ভয় পেল ভীষণ। লোকটার দাপট দেখে এতক্ষণে সে বুঝে গিয়েছে উনি সাধারণ কেউ নন, হয়তো কোম্পানির মালিক। এত বড় ভুল করে ফেলল সে। তোরফার এখন মারাত্মক ভয় লাগছে। আহুরার তোরফার দিকে এগিয়ে আসতে ধীরে ধীরে। তোরফা খুব ভয় পেয়ে পিছিয়ে যেতে লাগলো, কিন্তু ভেতরটা এত কাঁপছে কিছুরই শক্তি পাচ্ছে না। আহুরার চোখ মুখ শক্ত করে দৃষ্টি স্থির রেখে তোরফার দিকে এগিয়ে আসছে ক্রমশ। ঠোঁটে ঠোঁট চেপে এগিয়ে যেতে যেতে বিড়বিড় করে বলল, মিস হৃদহরণী। তোরফার দিকে ঘূর্ণিঝড়ের মতো এগিয়ে আসছে আহুরার। তোরফা পিছিয়ে যেতে যেতে যখন কাছের দেওয়ালের সাথে বাড়ি খাবে, তখনই আহুরার তোরফার কোমর টেনে নিজের কাছে নিয়ে আসে। আপনাকে বলেছিলাম জাস্ট আমার সাথে বিছানা শেয়ার করতে, আর আপনি সোজা আমার গালে চর দিয়ে দিলেন। একবার ভাবলেনও না একটা ছেলের গালে চর দেওয়ার ফল কি হতে পারে? পারলে আর একটা চট দিতাম, ইচ্ছে হচ্ছে তাই করি আপনাকে। হিতে বিপরীতে ভয়ে দমে গেলাম। আরে মিস তুরফা, সাপের মতো না নড়ে একটু স্থির হয়ে দাঁড়ান তো। মিস হৃদহরণী, আবারও বলছি বেড শেয়ার করবেন? আহ মিস হৃদহরণী, আপনি চাইলেও আর এর বাঁধন ছেড়ে যেতে পারবেন না। অলরেডি আপনি ফেসে গেছেন মাই হৃদহরণী। আহুরার হুট করেই তোরফার মুখ থেকে পর্দাটা সরিয়ে ফেলল। আহুরার হা করে তাকিয়ে আছে, চোখ যেন তার ঝলসে যাচ্ছে। অবাক হয়ে শুধু তাকিয়ে আছে নির্বোধের মতো। তোরফা এক ধাক্কা দিয়ে আহুরারকে নিজের থেকে সরায়। মেকআপটা মুখে দিয়ে মৃদু অথচ তীক্ষ্ণ সুরে বলল, মিস্টার, আপনি যদি এই কোম্পানির মালিক হন, যদি আমার বস হন, পরশু আপনাকে চট দেওয়ার অপরাধে আমাকে স্যাক করতে হবে না আপনার? এমনটা
হলে আমি নিজেই এই জব ছেড়ে দেব। তোরফা 1 সেকেন্ড দাঁড়ালো না, হনহন করে রুম থেকে বের হয়ে গেল। আহুরার যেন এখনো নিজের মাঝে নেই, স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। চোখের পাতাটা এখনো পড়ছে না। আহুরার যেন দিশেহারা হয়ে গেল। এটা কি দেখলো? একটা মানুষ এমন হয় কি করে? আহুরারের ভেতরটায় এখনো সেই অজানা অনুভূতি হচ্ছে। আহুরার বেশ বুঝতে পারছে তার হার্টবিট বেড়ে গিয়েছে খুব। আহুরার দুপা পিছিয়ে যায়, বুকের বাপাশে তাকিয়ে ডান হাত সেখানে রাখলো। আহুরারের চোখের সামনে সেই চোখ ধাঁধানো মুগ্ধকর দৃশ্য ভেসে উঠছে। মেয়ে যেন মুগ্ধকারিণী। তোরফার সেই শীতল স্নিগ্ধ মুখটা আহুরারের চোখের সামনে বারংবার ভাসছে। সেই ঘন কালো চোখ, একদম মনে হচ্ছে নূরের মতো চেহারা। কতটা স্নিগ্ধকর, ডাগর ডগর চোখের সেই তীক্ষ্ণ চাহনি, হালকা আভাযুক্ত সেই ঠোঁট, কালো কিচকিচে সেই ঠোঁটের উপরে নাকের নিচ বরাবর তিলটা। এক কথায় তার হৃদ হরিণী। আহুরারের চোখের পাতায় যেন পরিণত হলো সেই নূরের মতো মুখ। আহুরার চোখ বন্ধ করলো, কয়েকটা নিঃশ্বাস ছেড়ে দিয়ে তাকালো। তাড়াতাড়ি করে নিজের চেয়ারে বসে টপ টপ করে পানি খেয়ে নিল। তোরফাকে নিজের ডেস্কে দেখলে ফিরাত সেখানে গেল ছটফট করে। তুরফা আর কি করেছে আপনার সাথে? আর কি করলো আপনার সাথে? বাজে কিছু? আল্লাহর রহমতে কোনো সুযোগ পায়নি উনি। আমায় বলবেন স্যার উনি এই অফিসের কে? তুমি জানো না? বলুন। আমাদের কোম্পানির মালিক। যা ভেবেছি তাই। কি? কিছু না। যাক, আর কিচ্ছু করেনি, এতে যথেষ্ট। তুরফা আমার কোনো বোন নেই। তোমাকে আমার খুব ভালো লাগে। আমার বোন হবে তুমি? ওকে স্যার। তবে আমার স্যার নয়, ভাইয়া বলবে, আর তুমি করে ডাকবে। আচ্ছা ভাইয়া। আমার বোনটা, কাজ করো। কোনো দরকার হলে আমার কেবিনে যেও। আচ্ছা ভাইয়া, আমার দিন এখানে শুরু হওয়ার আগে শেষ হয়েছে। ফিরাত আহুরারকে দেখে চমকে গেল। কি অবস্থা, একটুখানিতেই হয়ে গেল। উস্কো খুস্কো দেখাচ্ছে তাকে, মনে হচ্ছে বিধ্বস্ত হয়ে আছে সে। এক নজরে তাকিয়ে আছে, চোখের পাতা পড়ছে না, মুখটা কেমন দেখাচ্ছে। ফিরাত দৌড়ে আহুরারের কাছে গেল। আর এই আর কি হয়েছে তোর? হ্যাঁ, ভাই আর কি হয়েছে তোর? এমন দেখাচ্ছি কেন? ও নয়, আমি ফেসেছি। কি বলছিস এসব? আর ভাই ঠিক আছিস তুই? না, কি হয়েছে ইয়ার? বুকে তীর বেঁধেছে। কি আবল তাবল বলছিস? আমি ওর রূপে ওর মায়ায় মরেছি। আর দেখ, আমার কিন্তু এখন রাগ উঠছে, কিছু বুঝতে পারছি না। তুরফা? তো তুরফা অর্থ বিরল বস্তু, আসলেও তাই। কিসব বকছিস তুই? ওর ফাইলটা কোথায়? কন্ট্রাক্ট পেপার ফাইলে আছে? না, আমার ক্যাবিনে। নিয়ে আয়। কেন? যা বলছি তাই কর, নিয়ে আয় তাড়াতাড়ি। ফিরাত কথা মতো চলে গেল। আহুরার ফাইল দেখে বলে, তুরফা বিরল বস্তু, দুটোই পারফেক্ট, নড়ে চড়ে নয়। কিন্তু মিস তুরফা, আপনি আমার মনের ঘরে ঢুকে গেছেন। এখান থেকে এত সহজে যে আপনার ছাড় নেই। তোরফা একটু পর গটগট করে আহুরারের রুমে ঢুকলো, কোনো রকম অনুমতি ছাড়া। আহুরারের সামনে এসে কাগজটা টেবিলে ফেললো। আহুরার উঠে দাঁড়ালো, এগিয়ে গিয়ে বলল, আপনার সাহস দেখে অবাক হচ্ছি তুরফা। আপনি আপনার বসের কেবিনে কোনো রকম পারমিশন ছাড়াই ঢুকে পড়ছেন। আপনার সাহস খুব বেশি, তাই না? যেখানে আমি এই অফিসে জবই করব না সেখানে কিসের বস আর কিসের পারমিশন? কি বলতে চাইছেন? পেপারটা দেখুন, আমি রিজাইন লেটার দিয়েছি। আসলে রিধরণী, তুমি কি এখানে সাইন করার আগে সবটা দেখে করনি, নাকি ভুলে গেছো? মানে? জাস্ট সি। তোরফা কৌতূহল নিয়ে ফাইল উল্টালো। সবটা পড়ে অবাক হয়ে তাকাই আহুরারের দিকে। আহুরার রাজ্য জয়ের হাসি দিয়ে বলল, জি তুরফা, তুমি আমার আমার কোম্পানির সাথে 5 বছরের কন্ট্রাক্টে আছো। এই 5 বছরে তুমি চাইলেও এখান থেকে যেতে পারবে না। মানে আমি যতক্ষণ না বলবো ততক্ষণ এখানে জব করতে হবে তোমায়। হৃদরণী, তুমি মন কোটরে ঢুকে গিয়েছো, বের হওয়ার দরজা লক করা আমার অনুমতি ছাড়া অসম্ভব। তোর এভাবে তাকেও না, মরণ হবে নিশ্চিত। তোরফা হন হন করে বের হয়ে গেল। আহুরার মুচকি হাসলো। কাজে কিছুতেই মন বসছে না তোরফার। কোনো বিপদে তাকে ফেললো আল্লাহ। এইরকম একটা মানুষের সাথে। ফিরাত এক গাদা ফাইল নিয়ে আসলো তোরফার ডেস্কে, এনে বলল, তুরফা মাই লিটল সিস্টার, ফাইলগুলি চেক করে আরামের রুমে দিয়ে এসো। ভাইয়া, বলো। আমি এই জবটা করব না। কেন, কি হয়েছে? তুমি আর কে ভয় পাচ্ছ? উনি বাঘ নয়, ওনাকে ভয় পাবো। ওনার স্বভাব। দেখো তুরফা, সবকিছুরই তো কারণ থাকে, বলো। আর এমন ছিল না, ছোটবেলা থেকে খুব ভালো ছিল, তবে একটা ঘটনা তাকে এমন করে দিয়েছে।
আহারের কাছ থেকে সাবধানে থেকো। আর তুমি চাইলেও এটা ছেড়ে যেতে পারবে না, তাই বলছি আহারের রাগ না উঠিয়ে কাজ করো আর ওর থেকে দূরে থেকো। তবে আহার এমন হলো ওর মন কিন্তু অনেক ভালো। আহরার মন দিয়ে তোরফার কথা ভেবে চলছে। নূরের মতো চেহারাটা চোখের পাতার মতো ভাসছে। ঠোঁটের কোণায় এক চিলতে হাসি নিয়ে আসলো, ম্লান সেই হাসি। এমন সময় ফিরাতের দেখা। ভাই আহার, কি হয়েছে তোর? শরীর খারাপ নাকি? বেশি ভালো? আহার, হ্যাঁ। কিরে কোথায় চলে গেলি? তুরফাকে আমার চাই, মানে চাই। হোয়াট? ইয়ার ওই তুরফাকে আমার চাই। ওকে বিছানায় নয়, ওকে আমার লাইফে চাই। ওর মাঝে আলো আছে, নূরের মতো। ও আমার লাইফটাকে নিজের আলো দিয়ে আলোকিত করবে। আই ওয়ান্ট তুরফা, হোয়াট এভার। কি ভাই আহার, আর ওকে? ইয়েস, আই অ্যাম অল রাইট। কি বলছিস দাদা? ইয়ার রিয়েলি, আই ওয়ান্ট তুরফা ইন মাই লাইফ। ভাই আহার, তুই আবার প্রেমে পড়সনি তো? আই ডোন্ট নো, আই জাস্ট ডোন্ট নো। ওই মহিলা আমার জীবনটা বরবাদ করে দিয়েছে। সব হাসি, সুখ, ভালোবাসা, প্রেম কিছুই বুঝতে পারিনি আমি। আমি জানি না কিছু। আমার তুরফা চাই এবং চাই। তুই ড্রিঙ্ক করিসনি তো? কেন, কি প্রবলেম? এই যে যা যা বলছিস, আমার এটাই মনে হচ্ছে তোর মতো প্লেবয়ের মুখে একটা মাত্র মেয়ে। ওর প্রতি আমি একটা অদ্ভুত টান অনুভব করি। ফিরাত আর কিছু বলল না, বলতে পারল না। এতটা সিরিয়াস এর আগে কোনো দিন কারোর জন্য হয়নি আহুরার। এভাবে এতটা চিন্তা কারোর জন্য করা হয়নি তার। আহুরার কি আসলেই মেয়েটাকে নিয়ে? ফিরাত ভাবতে পারল না প্রশ্ন বা প্রশ্নের উত্তরটা। মনে হয়ে সে চুপ করে বের হয়ে গেল। আহুরারও ডাক দিল না ফিরাতকে, বা ফিরাত যে চলে গিয়েছে সেদিকে তার বিন্দুমাত্র ভাবনা নেই। তার ভাবনার জগতে এখনো তোরফা অস্তিত্বশীল। আহুরারের মন ছটফট করছে। বসা থেকে উঠে দাঁড়ালো ফাইল নিয়ে, উকি দিল তুরফার ডেস্কে। কিন্তু তার রুম থেকে তুরফাকে বেশি দেখা যায় না, সামনের আরো ডেস্কের জন্য। আহুরার আরো ছটফট করতে লাগলো। ডেস্কে কল দিল। তুরফা বলল, জি। তুরফা আমার কেবিনে আসুন জলদি। কোনো দরকার? অবশ্যই, দ্বিতীয়বার যেন কল দিতে না হয় আপনাকে। আসবো? বা আপনি তো দেখছি পারমিশন নিতেও জানেন। তুরফা কিছু না বলে রুমে ঢুকলো। আমি কি আপনায় পারমিশন দিয়েছি রুমে আসার? আপনি জিজ্ঞেস করেছেন তাই দেখালাম। কি বলবেন বলুন। বসুন। ঠিক আছে। এত তেজ কেন আপনার, মিস শ্রীধরনী বলবেন? মুখ সামনে কথা বলুন। ওকে তোর যাও, চুপ করে বসো। মিস শ্রীধরনী, আপনি একটু বেশি বেশি করেন না? আপনার দরকারি কথা কি আছে? আমার উত্তর দিন। এমনটা নাকি মনে হয় না আপনার? না, আমি বুঝি কখন কি করতে হবে আর কার সাথে কি ব্যবহার। তুরফা জানেন আপনার নামের অর্থ? বিরল বস্তু, সচরাচর দেখা যায় না এমন। কদাচিৎ এমন কিছু দেখা যায়। আসলে আপনি তেমন। আপনি হয়তো একটাই তুরফা। আপনি থাকছেন কোথায়? অবশ্যই আমার বাসায়। অবশ্যই আমি সেটা জানি। জায়গাটা কোথায়? বাসা যেথায় সেথায়। জায়গাটার নামটা তো নিজ মুখে বলবে। কোনো প্রয়োজন নেই। তুমি জানো তোমার এই জিনিসটাই আমার পছন্দের। আজ পর্যন্ত ভয়ে আমার চোখ ঘোরানো দেখে কোনো মেয়ে টু শব্দ করার সাহস পর্যন্ত পাইনি। আর সেখানে তুমি আমার মুখের উপর কথা বলতে পারো, আমার কথা অমান্য করতে জানো। ভয় বিন্দু পরিমাণ পাও না তোমার ওগুলি আমার হৃদয়ে লেগেছে। তোমার অ্যাটিটিউড, আই জাস্ট লাইক ইট। আমি সত্যি তোমাকে চাই। আমি গেলাম। আরে বসো বসো, এখনো তো কথাই শেষ হয়নি হৃদয়হরণী। আমি আসছি। নো। তোরফা কিছু না বলে হন হন করে চলে গেল। আহুরার দাঁড়িয়ে থেকে বিড়বিড় করলো, আমি ভালো করে জানি তুমি এমন করছো যেন আমি নিজ থেকে তোমাকে এখান থেকে মুক্ত করে দেই, কিন্তু তা হবার নয় হৃদয়হরণী। অফিস টাইম চলছে। তোরফা ফাইল শেষ করে লম্বা একটা ক্লান্তির নিঃশ্বাস ফেলল। সেগুলি হাতে নিয়ে চলল ফিরাতের রুমে। কেবিনে যাওয়ার আগেই ফিরাতকে পেয়ে গেল তুরফা। সে একজনকে কাজ দেখিয়ে দিচ্ছে। তুরফা বলল, ভাইয়া ফাইলগুলি। তুমি এগুলি আহরামের রুমে রেখো। এসো, ওর সাইন পেয়ে গেলে আমিও গুলি ব্যাংকে পাঠিয়ে দেবো ওগুলি। কিন্তু তুরফা বোন আমার, আমি তো ব্যস্ত, তুমি দিয়ে এসো প্লিজ। তোরফা উপায় না পেয়ে আহুরারের রুমের দিকে এগিয়ে গেল। গা তার ঘিন ঘিন করছে, সহ্যই করতে পারে না লোকটাকে। দরজার কাছে গিয়ে আসবো? ইয়েস, কামিং। মিস তোরফা আহরারের কেবিনে। ফাইলগুলো দেখে নেবেন। ওখানে রাখেন। তোরফা কথা বাড়ালো না।
মুখ বন্ধ করে চেয়ারে বসলো। আহুরারও গিয়ে নিচের চেয়ারে বসলো। পলকহীন ভাবে তার হরিণীকে দেখলো কয়েক মিনিট। তোরফা রাগে উঠে দাঁড়ালো। আরে আরে চুপ করে বসো বলছি। তোরফা দাঁত কিরিমিরি করে বসলো। আহুরার ফাইলগুলো হাতে নিয়ে দেখার ফাঁকে ফাঁকে তোরফা দেখলো। একটা ফাইল তোরফার দিকে এগিয়ে দিয়ে বলল, জাসি, আপনার এই একটা ভুল কোম্পানির অনেক ক্ষতি করে দিতে পারে। কাজ করার সময় আমার কথা না ভেবে মন দিয়ে কাজ করবেন। আমি কম্পিউটার বা রোবট নই যে নির্ভুল কাজ করব। মিস্টেক হতেই পারে, যেখানে কম্পিউটার বা রোবটও মাঝে মাঝে ভুল করে বসে। আচ্ছা, আসি। কোথায় যাচ্ছেন আপনি? ভুল সংশোধন করতে। এখানে বসে করুন। আমার ডেস্ক আছে। আমি এখানে করতে বলেছি, আমি এখানে বসে কাজ করতে বলেছি তোমায়, তার মানে এখানেই করবে তুমি? আমার ডেস্ক এটা নয়। সো হোয়াট, আমি বলেছি এখানে কাজ করবে মানে এখানেই করবে, আন্ডারস্ট্যান্ড? যাও। আহুরারের লাল বড় বড় চোখ দেখে তোরফাও একটু দমে গেল। চুপ করে চেয়ারে গিয়ে বসলো। আহুরারের কাছ থেকে কলমটা কেড়ে নিয়ে ফাইল দেখা শুরু করলো তোরফা। আহুরার ল্যাপটপ নিয়ে বসলেও আর চোখে তোরফার দিকেই তাকিয়ে আছে। কি চোখ, যেন এক সাগর অতল। কি মায়াবী সেই চাহনি, চোখ ধাঁধানো সৌন্দর্য, যেন একরাশ মোহ। আহুরার চুপ করে বসে দেখছে। এই নিন, শেষ। শুনছেন? হ্যাঁ। কমপ্লিট। ও, বসো দেখছি। সব ঠিক আছে, বসো, কফির অর্ডার দেই। লাগবে না। লাগবে। তোরফা বরাবরের মতো চুপ করে চলে গেল। আহুরার অবাক হয়ে চেয়ে পড়ল। আমার কথার অবাধ্য হওয়া? দেখে নিব ধরনী। তোরফা ফিরাতের কাছ থেকে কিছু ফাইল নিয়ে নিজের ডেস্কের দিকে যাচ্ছিল, হঠাৎ কারোর সাথে ধাক্কা খায়। ফাইল নিচে পড়ে। সামনের ব্যক্তিটি ব্যস্ত হয়ে পড়ে ফাইল তুলতে। তোরফা না তাকিয়ে ফাইল তুলছে। আমি দুঃখিত, আসলে তেমন খেয়াল করিনি, দুঃখিত। সামনে তাকিয়ে তোরফা দেখলো একজন পুরুষ। দেখতে মন্দ নয়, খুব সুন্দর। মুখে একটা হাসি আছে। তোরফা এক পলক তাকিয়ে চোখ নামিয়ে নিল। ফাইল তুলতে ব্যস্ত হলো। লোকটা কয়েকটা ফাইল তোরফার দিকে এগিয়ে দিয়ে হেসে হেসে বলল, আমি মিহির, আপনার নাম জানি না, তবে আপনি আর আমি একই দিনে এখানে জয়েন হয়েছি। আমি আপনাকে দেখলেও হয়তো আপনি আমায় দেখেননি। হতে পারে। বলেই তোরফা হন হন করে চলে গেল। মিহিরকে কিছু বলার সুযোগ না দিয়ে একটুও দাঁড়ালো না বা পিছন ফিরে তাকালো না। এহেন ব্যবহারে মিহির খুব অবাক হলো। মুগ্ধ দৃষ্টিতে তাকিয়েছিল সেই যুবতীর দিকে। এই যে ম্যাম, ফাইলগুলো দেখুন। কিসের ফাইল? ফেরাত ছাদ দিয়ে পাঠিয়েছেন। এগুলি দেখে বসের কাছ থেকে সাইন করিয়ে আনবেন। রেখে যান। আচ্ছা, আপনার নামটা কি জানতে পারে না এই অদম? আমি তোরফা। ও তুরফা, আপনি আমার থেকে ছোট হবেন, আমি কি তুমি করে বলতে পারি না? তোরফা এমন প্রশ্ন শুনে মিহিরের দিকে মাথা তুলে তাকালো। কয়েক সেকেন্ড স্থির দৃষ্টি রেখে আবার নামিয়ে নিল চোখ, কিন্তু কোনো কিছু বলল না। মিহিরও একটু চুপ থেকে আবার বলল, তুমি মানে আপনি কিন্তু বেশ থমথমে মানুষ, চুপচাপ, কারোর সাথেই বেশি কথা বলেন না, একা থাকতেই বেশি পছন্দ করেন। তুমি করোই বলতে পারেন। মিহির কিছু বলল না, তবে মুচকি হাসলো। মনে মনে হয়তো খুশি হলো। তোরফা কি আর কিছু বলল না, না বলেই চলে গেল। তোরফা সেদিকে এক বিন্দু ভ্রুক্ষেপ করল না, নিজের মতো আবার কাজ শুরু করলো। আহুরার অফিসে এসে রাগে তোরফার ডেস্কে নজর দিল। মাথা নিচু করে কাজ করছে। আহুরার গিয়ে 2 মিনিট সেখানে দাঁড়িয়ে রইল। তোরফা খেয়ালও করলো না, আহুরার দাঁড়িয়েই রইল। অন্য সব স্টাফরা হাঁ করে তাকিয়ে আছে। সবকিছু নীরব, কোনো শব্দ নেই। বিষয়টা খেয়াল করে তোরফা পাশ ফিরে তাকালো। সবাই তার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। সামনে তাকাতেই আহুরারকে দেখলো, বিমুগ্ধ হয়ে তাকে দেখছে। তোরফার চোখ আহুরারের দিকে যেতেই আহুরার একগাল হেসে দিল। হেসে মাথা ঝাঁকিয়ে চুপ করে নিচের কেবিনে চলল। সবাই তখনও অবাক হয়ে দেখছিল। তোরফা আঁকা মাথা কিছুই বুঝল না, শুধু চোখ বড় করে হাঁ করে তাকিয়েছিল বোকার মতো। ফিরাত এসে সবাইকে যার যার কাজ করার নির্দেশ দিল।
একবার তোরফার দিকে তাকিয়ে কি মনে করে খুশি হলো, তারপর চলে গেল। ফিরাত নিজের কেবিনে বসে আছে, অথচ তার মনটা অন্য জায়গায় পড়ে আছে। অস্থিরতা কাজ করছে, কাছে মন বসাতে পারছে না। এতদিনের ব্যস্ততায় একবার তার চাঁদকে দেখা হয়নি তার, আর ঠিক থাকতে পারছে না। আজ যদি দেখা না হয় তবে মনে হচ্ছে তার দমটাই বন্ধ হয়ে যাবে। আজ না একবার দূর থেকে হলেও দেখতে হবে। নিজে নিজেই বলে, একটা নিঃশ্বাস ফেললো চড়ে, গা হেলিয়ে দিল চেয়ারে। মনের অসুস্থতা এখন শরীরে ছেড়ে যাচ্ছে বিষের মতো। মিহির তুরফার ডেস্কে গিয়ে দাঁড়ালো। ম্যাডাম তো দেখি আমাকে দেখছেই না। কখন এলাম, কি হলো? আপনি কি মানুষ দেখলে ভয় পান? না, বলুন কি বলবেন। আমি না মন পড়তে পারি। বলি, তুমি এখন কি ভাবছ? তুমি নিশ্চয়ই এটা ভাবছ যে আমি এত বেহায়া কেন, গায়ে পড়া কেন। তুমি কথা না বললেও আমি কেন তোমার সাথে এসে কথা বলি, তাই না? তোরফা আন বনে হেসে দিল, সাথে মিহিরও। ওদিকে পেছন থেকে একজন হুঙ্কার দিয়ে উঠল। প্রচন্ড চিৎকারে পরিবেশ থমথমে হয়ে গেল। সবাই চুপ, নীরব, মুখে কোনো কথা নেই, ভয়ে আড়ষ্ট হয়ে আছে। তোরফাও বেশ ভয় পেল, কেঁপে উঠল গর্জনে। উঠে দাঁড়ালো। মিহির কৌতূহলে ভ্রুযুগল এক করে পিছনে ফিরে তাকালো। এমন করে কে চিৎকার দিল তা দেখার জন্য। আহুরারকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে সবার মতো সেও ভয় পেল। তোরফা পরখ করছে আহুরারকে। কি ডাকি চোখ, লাল টকটকে চোখ, দাঁত কিরিমিরি করছে, মাথার পাশের রগটা দপদপ করছে, দেখাই যাচ্ছে। জোরে নিঃশ্বাস ফেলছে, যেন বিকৃত ভয়ঙ্কর এক চেহারা। তার মনের ভিতরেও এক ভয়ের বাসা বেঁধেছে। এ কারণেই হয়তো গলা ভেতর থেকে শুকিয়ে আসছে। আহুরার প্রচন্ড রেগে ধেয়ে আসলো এদিকে। মিহিরের দিকে আগুন এক দৃষ্টি নিক্ষেপ করলো। সংকুচিত হয়ে মিহির মাথা ছোয়ালো। তোরফা নিশ্চুপ দাঁড়িয়ে আছে। হে ইউ, কাজ নেই? অ্যান্সার মি, কাজ নেই? আসলে স্যার, জাস্ট শাট আপ স্কাউন্ড্রেল। আউট, আই সে আউট। সবাই সবার কাছে যাও নাও ফার্স্ট। ভয়ে সবাই তাড়াতাড়ি চলে গেল নিচের ডেস্কে। তখনও সবার ভেতর কাঁপছিল। মিহির অপমান বোধ করে সেও আস্তে আস্তে চলে গেল। তোরফা সবার মতো আহামরি ভয় না পেলেও খুব ভয় পেয়েছে, হয়তো সবার মতো নয়। এবার আহুরার তোরফার দিকে তাকালো। দৃষ্টিতে সে কি ঝাঁজ, ঝলসানো দৃষ্টি যাকে বলে। তোরফা আপনা আপনি শুকনো ঢোক গিলল। আহুরার এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো তার দিকে। তারপর কয়েকটা ঘন নিঃশ্বাস ফেলে তোরফার হাত ধরল। তোরফার আত্মা কলিজা পর্যন্ত শুকিয়ে এলো। এতক্ষণ সবাই যত টানা ভয় পেয়েছে, তোরফা এখন তার চেয়ে 1000 গুণ বেশি ভয় পাচ্ছে। আহুরার টানতে টানতে শক্ত হাতে তোরফাকে নিয়ে নিচের কেবিনের দিকে এগিয়ে গেল। ফিরাত চেয়েও আহুরারকে কিছু বলতে পারল না। সে স্পষ্টই বুঝেছে আহুরার ভয়ঙ্করভাবে রেগে আছে। বলতে গিয়েও চোখ মুখ দেখে থেমে গেল। কিন্তু অন্য ভয় লাগছে তার, পেটের না হলেও আপনের মতো বোনের জন্য। তবে এটা সে ভালো করে বুঝতে পেরেছে, আহুরার এবার তুরফা মেয়েটাকে নিয়ে একটু নয়, খুব বেশি সিরিয়াস। আর এটাও ভালো লেগেছে তার, আহুরার কয়েকদিন ধরে ঠিক মতো অফিস তো করছে, সাথে মেয়েদের সাথে বিছানায় যাওয়াটা টোটালি অফ আছে। তা হয়তো একটা মেয়ের জন্যই সম্ভব। তোরফা তো ইনডাইরেক্ট আহুরারকে অনেকটা ঠিক করে দিয়েছে। তবে কি আহুরারের দিন ঘুরলো বলে? কোথায় যেন ফিরাতে একটু শান্তির বাতাস পাচ্ছে। আহুরার ডেকে মেকে তোরফাকে নিয়ে কেবিনে নিয়ে এলো। সাথে সাথে রুমের দরজা লক করে দিল। তোরফার দিকে একটু একটু করে এগিয়ে আসতে লাগলো। তোরফা পিছিয়ে যাচ্ছে, তবু তার কলিজা ভেতরের সবকিছু শুকিয়ে চৌচির হয়ে আছে। শরীর কাঁপছে আহুরারকে এভাবে এগিয়ে আসতে দেখে। এমনিতেই উনি যেমন, আর এখন ভেবেই ভেতরের আত্মা তার হু হু করে উঠল। তোরফা কিছু বলার আগেই হু হু করে কেঁদে উঠল। তোরফা কিছু বলার আগেই আহুরার লম্বা 2 পা এগিয়ে দিয়ে তোরফার একদম কাছে চলে আসে। নেকাবের উপরে গালছোড়া শক্ত করে চেপে ধরল আহুরার। চোখ বড় করে বের করে দিয়ে দাঁতে দাঁত কাটছে আর বলছে, তোর সাহস কি করে হয় অফিসে বসে আমার সামনে অন্য কোনো ছেলের সাথে কথা বলিস তুই? হাউ ডেয়ার ইউ! আমার সাথে বেডশেয়ারের কথা বলেছিলাম বলে ফুলে ফেটে উঠেছিলি, আর এখন অন্য ছেলেদের সাথে হেসে কথা বলিস, এই তোর নীতি?
তুই ওই ছেলেটার সাথে হেসে কথা বলেছিস তোরফা? ফার্দার যদি দেখি এমন কিছু, তুই কোনো ছেলের সাথে কথা বলছিস, হাসছিস বা অন্য কিছু, তোরফা দেখে নিস আমি তোকে মেরে ফেলবো। তোরফা শুধু আমার, শুধুই আমার। তোরফা আমার হৃদয় চুরি করেছে, ও আমার হৃদহরণী। শুনেছিস তুই হৃদহরণী? আহুরার ছেড়ে দিল তোরফার গাল। তোরফা গুটিয়ে গিয়েছে ভয়ে। বরফ যেমন করে জমে যায় তেমন কাঁপছে, শ্বাসটা নিতে পর্যন্ত পারছে না। আহুরারের আড়ালে চোখের 2 ফোঁটা পানি ফেলে দিল। শান কুলি প্রচন্ড ব্যথা করছে, কারণ খুব শক্ত হাতে ধরেছিল। আল্লাহর 1 গ্লাস পানি এগিয়ে দিল তোরফার দিকে। হৃদহরণী পানিটা বসে খেয়ে নিন। কি হলো, খেয়ে নিন। তোরফা অবাক হয়ে দেখছে লোকটাকে। উনি কি পাগল নাকি বদ্ধ উন্মাদ? এই মাত্রই না তুইতুকারি করলো, এখন সোজা আপনিতে চলে গেল। তোরফা অবাক নয়নে দেখছে তার সামনের অদ্ভুত মানুষটিকে। আহুরার আর কিছু বলল না। এক হাতে তোরফাকে নিচের চেয়ারে ঠেলে নিয়ে গিয়ে বসালো। পাশে দাঁড়িয়ে বলল, খেয়ে নাও তোর, প্লিজ রাগ করো না। রাগ উঠলে আমার মাথা ঠিক থাকে না। কিছু মনে করো না প্লিজ, তোর আমার পানিটা খেয়ে নাও। এবার তোরফা আরো অবাক হলো, কিন্তু বুঝলো এই লোকের সমস্যা আছে। হয়তো মাথা খারাপ, নয়তো অতিরিক্ত রাগ তাকে গ্রাস করে নেয়। তোরফার এবার আরো ভয় হতে লাগলো, কিন্তু তবুও সে চুপচাপ বসে রইল। আহুরার পানিটা এগিয়ে দিয়ে বলল, কি হলো? পানিটা খেতে বললাম না তোমায়? ধমকে তোরফা চমকে উঠল। আস্তে করে নেকাবটা খুলল, সাথে সাথে খেয়াল করলো আহুরার নিচে ফ্লোরে বসে আছে। তোরফা হতবাক হলো। আহুরার মুগ্ধ হয়ে দেখছে তার মুগ্ধ কারিনীকে, পলক পড়ছে না তার। তোরফার খারাপ লাগতে শুরু করলো, কেমন যেন লাগছে। তাড়াতাড়ি করে পানি খেয়ে নেকাব লাগাতে লাগলো। আহুরার শান্ত ধারালো স্বরে বলল, তুমি আমার নোট, তোর লজ্জা পেলেন বুঝি হৃদহরণী? তোরফার এখন ভয়ের সাথে রাগও হলো। রাগের পরিমাণটা কম ভোতা, তবুও আগুন নিবু নিবু জ্বলছে। তোরফা পাশ কাটিয়ে যেতে চাইলে আহুরার বাধা দেয়। আমার জবাব? কাজ আছে। পরেও করা যাবে, কথা বলা যায় না? আমাকে একটু সময় দিলে কি হয়? এইভাবে হুটহাট আমায় ডাকবেন না কাজ ছাড়া। আশা করি বুঝতে পেরেছেন। তোরফা এটা বলে চলে যেতে চাইলে আহুরার সামনে হাত মেলে দাঁড়ায়। কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে তোরফার কোমর টেনে কাছে আনে। তোরফা ভয়ে আর আড়ষ্ট হয়ে থাকতে পারল না। কোনো রকম জোর করে আহুরারকে ধাক্কা দিয়ে সরালো। সেদিনের মতো আবার ঠাস করে চর বসিয়ে দিল। চোখ দিয়ে গলগল করে কেন যেন পানি এলো। তাড়াতাড়ি করে রুম থেকে বের হয় তোরফা। আহুরার স্তব্ধ হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো, পরে হুঙ্কার দিয়ে উঠল। রাগে কটমট করছে, দেওয়ালে সজোরে খুশি দিল কয়েকটা। রাগ কমছে না তার। কোট হাতে নিয়ে গটগট করে চলে গেল আহুরার অফিস থেকে। কাউকে কিছু বলল না। ফিরাত পেছন থেকে ডাকলো, কিন্তু আহুরার তার দিকে না ফিরে তাকিয়েছে, আর না কোনো জবাব দিয়েছে। এমনকি তোরফার দিকে পর্যন্ত তাকায়নি। তোরফা হাঁ করে তাকিয়ে দেখলো আহুরারের যাওয়া। একবার আর চোখে আশপাশ তাকিয়ে নিজের জায়গায় বসলো। মনটা অস্থির লাগছে কাজ করতে, তবুও নিজেকে নিজের জায়গায় স্থির করে বসিয়ে রাখার চেষ্টাটা করছে। আহুরা নিচের রুমে বসে একের পর এক গ্লাস মদ শেষ করছে, সাথে সাথে সিগারেটের অনর্গল ধোঁয়া। বুকের ভেতর কষ্ট লাগছে তার, চলছে খুব। অতীত বর্তমান সবকিছু তাকে পোড়াচ্ছে। তার নিঃসঙ্গ জীবনটার আকুতি ভেসে উঠছে। ভেতরে খা খা শূন্য লাগছে। গ্লাসটা ঢিল মেরে ভেঙে ফেললো। কাছের টুকরোগুলো ঝনঝন করে এদিক ওদিক ছড়িয়ে পড়ল। চিৎকার করে কেঁদে কেঁদে বলল, আমার জীবনটাই কেন কষ্টের? কেন আল্লাহ, কেন এমন নিঃসঙ্গ ছন্নছাড়া জীবন দান করলে আমায়? কি দোষ ছিল ছোটবেলায় আমার? কেন একা থাকতে হয়েছে? কেন আমি এখনো একা? কাছের টুকরোর মতো কেন আমার জীবনটা ছড়িয়ে ছিটিয়ে দিলে? কেন জীবনে আমার এত অস্থিরতা? আমি স্থির জীবন চাই, ছন্নছাড়া নয়। কাছের টুকরোর মতো জীবন চাই না আমি। আমি তো জড়সড় হওয়ার দলা পাকানো একটা কাচের জিনিসের মতো জীবন চেয়েছি তোমার কাছে, যা দিয়ে আমার প্রয়োজন মিটবে, সবসময় আমার দরকারে কাজে আসবে, আমার সঙ্গী হবে, যেটা পরিপূর্ণ মিশ্রণ, কোমল ও অতি নরম হবে। জীবন নদী কখনো একভাবে চলে না,
কত বাঁধ প্রতিঘাত ঝড় বহিয়ে তাকে নিচের গতিতে চলতে হয়। জীবন নদীর স্রোত বহমান, কখন খরস্রোতা তো আবার কখনো শান্ত। আমাদের জীবন নদীও তার নিজ গতিতে কখনো প্রবল স্রোতে তো কখনো শান্ত রূপের কলকল গতিতে চলে। তোরফার মনটা আজ কেমন যেন লাগছে, অস্থির লাগছে, ঠিক থাকতে পারছে না, কাজেও মন বসাতে পারছে না। অদ্ভুত অস্থিরতা তাকে অশান্ত করে তুলেছে। আজ তাড়াতাড়ি চলে যাবে বলে ফিরাতের কেবিনে গেল সে। ফিরাত তখন কাজে ব্যস্ত। আসবো ভাইয়া? তুরফা, আসো। ভাইয়া আমার একটু দরকার ছিল, মানে ভালো লাগছে না, আমি বাসায় চলে যেতে পারি? কেন, কি হয়েছে? শরীর খারাপ? এমনি কিছু, ভালো লাগছে না আমার। আমি কাল এসে সব ফাইল দেখে নেব, প্লিজ ভাইয়া। আরে ওভাবে বলতে হবে না, চলো। তোমার শরীর খারাপ লাগলে আমি ড্রপ করে দেই। না ভাইয়া, লাগবে না, আমি কিছু করে চলে যাব। বুঝেছি, চলো, আমারও একটু দরকার আছে। তোরফা আর কিছু বলল না। গাড়ি চালাচ্ছে ফিরাত, পেছনের সিটে বসে আছে তোরফা। নিজের অস্বস্তির জন্যেই সামনে বসেনি। ফিরাত তেমন কিছুই বলেনি। গাড়ি ড্রাইভ করতে করতে ফিরাত প্রশ্ন ছুড়ল, বাসায় কে কে আছে তুরফা? তোরফার আত্মা ক্যাচ করে উঠল, মনটা আরো হু হু করে উঠল। কি বলবে, তার তো কেউ নেই দুনিয়াতে। মা জন্মের সময় মারা গেল, 10 বছর বয়সে বাবাকে হারালো। তার মর্মান্তিক জীবন কাহিনী কাউকে বলতেও কষ্টে তার বুকটা চির ধরে, ভেতরটা কষ্টের নোনা পানিতে হাবুডুবু খায়। তোরফা চুপ করে মাথা নিচ থেকে দিয়ে বসে আছে, মুখে কিছু বলছে না। তাকে এভাবে থাকতে দেখে ফিরাত আবার জিজ্ঞেস করে, কি হলো তুরফা, কি হয়েছে? তুরফা, আমার কেউ নেই ভাইয়া। নেই মানে? আমি খুব ছোটবেলায় আম্মু আব্বুকে হারিয়েছি, ওনারা আমায় অনেক বছর আগে একা ফেলে চলে গিয়েছেন। চিন্তা নেই, তোমার বড় ভাই আছে আজ থেকে। ছোট থেকে মানুষ আমি আমার মামা মামুনির কাছে। থাকো কি ওনাদের কাছেই? না, ওনাদের থেকে আলাদা আছে 2 বছর হবে। কেন? লেখাপড়ার জন্য 2 বছর আগে আসতে হয় এখানে, তারপর 1 বছর ভার্সিটিতে চলে গেল, আর 1 বছর টিউশনিতে। এখন তো জবেই আছি। তাহলে এখন কোথায় আছো? একটা ফ্রেন্ডের সাথে। ভালো, তবে সমস্যা হলে এই ভাইকে বলবে, ইনশাআল্লাহ চেষ্টা করবো কিছু করার। জি ভাইয়া। তুরফা, তোমার বাসা কি এখান থেকে দূরে? কেন ভাইয়া? না আসলে কি? স্কুলে একটু দরকার ছিল আমার। আপনার কেউ পড়ে এখানে? না মানে আসলে আমার পরিচিত একজন এখানে পড়ায়, ওর সাথে একটু দেখা করার দরকার ছিল। আমার বান্ধবীও এখানে পড়ে, বাসা এখান থেকে বেশি দূর নয়, 5 মিনিট লাগবে। চলুন স্কুলে যাই, আপনার পরিচিত মানুষটার সাথেও দেখা করে নেবেন, আর আমিও আমার বান্ধবীকে নিয়ে বাসায় যাব। গুড আইডিয়া, চলো। চলুন। ফিরাত আর তুরফা গাড়ি থেকে নেমে স্কুলের দিকে এগিয়ে গেল। মাঠের কাছে যেতেই তুরফা তার বান্ধবীকে দেখল, হাসি মুখে এগিয়ে গেল তার দিকে। ফিরাত অন্যদিকে বেখিয়ালি ভাবে তাকিয়েছিল, আশেপাশে তার পরিচিত মুখটা খুঁজছিল। তুরফা গিয়ে তার বান্ধবীকে জড়িয়ে ধরে গালে চুমু দিল। ফিরাত তাকিয়ে দেখে চমকিয়ে গেল, বিস্মিত নয়নে চেয়ে রইল তুরফার বান্ধবীর দিকে, কারণ এটা মুনতাহ। তার মন চাঁদ, হাঁ হয়ে দেখছে তাকে, ধ্যান জ্ঞান সব বিলুপ্ত প্রায়, চোখের পলক পড়ছে না। তুরফা ফিরাতের দিকে গেল, এভাবে তাকিয়ে থাকাতে তুরফাও অবাক হলো। ভাইয়া। তোরফার জোরে কথা বলাতে ফিরাত নিজের মাঝে ফিরল, এখনো অবাক হয়ে দেখছে তার চাঁদকে। ফিরাত মুনতাহকে চাঁদ বলেই ডাকে। মুনতাহ ফিরাতকে দেখে কপাল কুঁচকে নিল, অনেকটা রাগ নিয়ে তোরফার দিকে তাকালো। শোন, উনি আমাদের কোম্পানির ম্যানেজার আর আমার ভাইয়া। সবাই হাসি দিল। মুনতাহকে রাগী ভাবে তাকিয়ে থাকতে দেখে তুরফা অবাক হলো, কিছুই বুঝলো না দুজনের হাব ভাব দেখে। একবার মনের দিকে তাকায়, তো আবার ফিরাতের দিকে। ফিরাত হঠাৎ বলে উঠল, মুনতা। ভাইয়া, আপনি চিনেন ওকে? তুই এখানে ওনাকে নিয়ে এলি কেন তুরি? ওনার পরিচিত একজনকে দেখতে এসেছে উনি, তাই না ভাইয়া? চল বাসায় চল। আরে, মুনতাহ টানতে টানতে নিয়ে গেল তুরফাকে। যেতে যেতে মুনতাহ একবার ঘাড় ফিরিয়ে দেখলো ফিরাতকে। তখনও সে ফিরাত বাসায় গিয়ে দেখলো আহুরার দেওয়ালে হেলান দিয়ে ফ্লোরে বসে ঘুমাচ্ছে হয়তো নেশায়।
চারিদিক কাচের টুকরো ও মদ পড়ে আছে। আহুরারের অবস্থা নাজেহাল। ঘরে মদের ভ্যাসভেসে গন্ধ। ফিরাত মুখ উল্টে দিল বাজে গন্ধে। আহুরারের কাছে গিয়ে তার গালে চুমু চর দিতে লাগলো। তারপর আরার কিরে? আরার রে? আরার ভাই আরার। আহুরার মদ খেয়ে নেশায় বুঁদ হয়ে আছে। সে নিজের মাঝে নেই, মদের ঘোরে বেহুশ হয়ে আছে। ফিরাত খুব কষ্টে আহুরারকে তুলে বিছানায় নিয়ে শুইয়ে দিল। একজন সার্ভেন্টকে ডেকে রুমটা পরিষ্কার করিয়ে নিল। মন্তাহ ফ্রেশ হয়ে এলো। তুরফা সেই কখন থেকে তার পিছনে ঘোর করছে। ফিরাত তাকে কিভাবে চেনে, এই সেই অনেক কিছু জিজ্ঞেস করছে। উত্তর না দিয়ে মন্তাহ এড়িয়ে গেছে। তুই কি একটু চুপ থাকবি? না না, আগে বল বল না। কি বলবো? ফিরাত ভাইকে তুই আর উনি তোকে কিভাবে চেনে? বল না মন, বল। জানি না, শর্ত রান্না করতে দে। না, আগে বল, না হলে কিন্তু আজ আর খাবো না। তুই কিন্তু এখন বেশি বেশি করছিস। ওকে যা, কথা বলবো না আর তোর সাথে, বিরক্ত করবো না, যা। তুই এখন বেশি হচ্ছে না? তুই বল। না হচ্ছে না। তুই না আমার লক্ষ্মী বোন। আরে উনাকে আমি তেমন চিনি না তো। তাহলে উনি তোকে কি করে চেনে? কি করে বল। আসলে হ্যাঁ, কি বল। উনি হয়তো আমায় পছন্দ করে। কি? উনি অনেকদিন থেকে আমার পিছু পিছু ঘুরে, আমায় ফলো করে, স্কুলে এসে এটা ওটা বলে, কিন্তু আমি তো কিছু বলি না। আমি অনেকে এড়িয়ে চলি। আমাকে আগে বলিসনি তো। আচ্ছা বাবা, আমার ভুল হয়েছে, এমন আর হবে না। সত্যি তো? সত্যি। ফিরাত ভাই আমার দুলা ভাই হলে কতই না ভালো হবে। তুই তোরফা মন খুলে হাসলো। খুব দেরি করে আহুরার অফিসে গেল। মুখ তার গম্ভীর। যাওয়ার সময় ডানে বামে কারো দিকে তাকালো না। তোরফার দিকেও নয়। অন্যদিন তোরফার দিকে তাকাতো। তোরফা সরাসরি না তাকিয়ে দেখলেও আর চোখে ঠিকই খেয়াল করত। আজ অন্য দিনের চেয়ে ব্যতিক্রম। গটগট পায়ে নিজের কেবিনে চলে গেল। তোরফা বিষয়টা নিয়ে এত মাথা ঘামালো না। ছেড়ে ফেলে দিয়ে নিজের কাজে মন দিল। আহুরার নিজের বিশাল চেয়ারে বসে কলম ধরে রেখেছে দুই হাতে। অনেক কিছু চিন্তা করছে, বিড়বিড় করছে। হৃদয়ধরণী, আপনি আমায় চেনেন না। প্রয়োজনে আমি কি করতে পারি আর কতটা কঠোর হতে পারি একমাত্র আপনাকে এত করে চেয়েও আপনার সাথে কোনো জোর জবরদস্তি করছি না। আমার লাইফে আপনি সেই মেয়ে যার জন্য কিনা সব মেয়েদের সঙ্গ বিছানা ছেড়ে দিয়েছি আমি। আপনি তোরফা আহরার ব্যতীত অন্য কারো নন। আপনার সামনে আমি আমার আগের রূপটা ফিরিয়ে আনতে চাইছি না। সেটা ভালো হবে না আপনার জন্য। এই আহরার এতদিন মেয়ে ছাড়া একা থেকেছে শুধুমাত্র আপনার জন্যে। হঠাৎ আকস্মিকভাবেই আমার লাইফে ঢুকে গিয়েছেন আপনি। আমার হৃদয় চুরি করেছেন। আপনাই তো আমি সর্বদাই চাইবো দেখে নেবেন আপনি আমার নোর হৃদয়ধরণী। আহুরার কিছু একটা চিন্তা করে চুপচাপ উঠে তুরফার ডেস্কে গেল। সে তখন কাজ করছিল। নিজের সিটে বসে এদিক ওদিক করছিল ফিরাতকে দেখার জন্য। মুখ গম্ভীর করে আহুরারকে তার দিকে এগিয়ে আসতে দেখে মুখ নিচের দিকে নিয়ে কাজ করার ভান করতে লাগলো। যেন আহুরার কে, তাকে তার পাত্তা দেওয়ার কোনো দরকার নেই। আহুরার এগিয়ে এসে তার সামনে দাঁড়ায়। তুরফা মাথা নিচু করে রাখলেও দৃষ্টি অস্থির। এদিক সেদিক করছে চোখ। আহুরার সরাসরি বলল, তোরফা রুমে আসেন। তোরফা, তোমাকে আমি আমার রুমে যেতে বলেছি, নাও ফাস্ট। প্রচন্ড জোরে চিৎকার করে বলল কথাটা। তুরফা ভয়ে এবার কাঁপতে শুরু করলো। আহুরার গটগট পায়ে নিজের কেবিনে চলে গেল। অফিসে কানা ঘুষা শুরু হলো। এত কোলাহল শুনে ফিরাত তাড়াতাড়ি করে রুম থেকে বের হয়ে এলো। তোরফা তখন মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। সবাই অনেক কথা বলছে। মেয়েটা এমন কেন? এত দিমাগ। ডং দেখলে বাঁচা যায় না, কি অহংকার। মনে হয় উনি বসের কাছে কাজ করে না, বস ওর কাছে কাজ করে। ভাব কত দেখছেন? মেয়েটার সাথে স্যারের কি কিছু আছে? এমনই তো মনে হয়। থাকলে থাকতেও পারে। বসের যে স্বভাব, দেখো গিয়ে বিছানায় নিয়ে শুয়েছে হয়তো। এসব নিয়ে কোনো কারণেই হয়তো মন কালাকালি হচ্ছে। এসব কথা শুনে তুরফার কান ছালাফালা হয়ে যাচ্ছে। মনে হচ্ছে কানে গরম লাভা ঢেলে দিচ্ছে তার। শরীর ঘৃণায় ডিডি করছে, দাঁড়াতে পারছে না। শরীর কাঁপছে তার, চোখ পানিতে টলমল।
রাগে আহুরার তখন নিচের কেবিনে বসে এসব দেখছিল আর ফুঁসছিল। তোরফার দিকে এক নজরে তাকিয়ে দেখে রাগে টকবক করছে। দু একটা হাত ফিরাতের কানে গিয়েছে। রাগে সে জোরে ধমক দিলে সবাইকে বলে, শাট আপ! সবাই চুপ করেন একদম। আর একটাও যেন বাজে কথা না শুনি আমি। যান, গিয়ে নিজের কাজ করে নিয়ে যাও, সবাই যান। তুরফা বোন আমার, কষ্ট পেও না বাজে লোকদের বাজে কথায়। আর কি বলে শুনে এসো প্লিজ বোন আমার। আর অবাধ্য হইও না, কি বলে একটু শুনে আসো। তোরফা কোনো জবাব না দিয়ে লম্বা পায়ে ছুটে চলল আহুরারের রুমের দিকে। গিয়ে কোনো রকম পারমিশন চাইল না, সোজা গিয়ে ঢুকলো সেই রুমে। কাঁদো অথচ জোর গলায় চেঁচিয়ে বলল, কি কি সমস্যা আপনার? কি হয়েছে? কি কি চান আমার কাছে? কেন এমন করছেন? আমি বলেছি তো আমি চাকরি করব না। আপনি আমায় লিগ্যাল পেপার দেখালেন। আমি আপনাকে বলেছিলাম আপনি বারবার দরকার ছাড়া আমায় ডাকবেন না, আপনি তাও সেটা করেন। মানুষ কি ঘাসে মুখ দিয়ে চলে? কিছু বোঝে না। আপনি কেন এমন করেন? বাইরে যে এত বাজে কথা হচ্ছে তার কি করবেন আপনি? ওখানে যে লোকে হাজারটা বাজে কথা শোনাচ্ছে আমাকে, তার দায় কি আপনি নেবেন? আপনার চরিত্র আর কি নষ্ট হবে? নষ্ট হবার কি বাকি রেখেছেন? আপনি কেমন তা সবাই জানে, কিন্তু আপনি আমার মতো মেয়ের চরিত্রে কেন দাগ দিচ্ছেন? যেখানে আমার এক বিন্দুও দোষ নেই, আপনি কেন আমার পিছনে পড়ে আছেন? আমায় রেহাই দিন। বাইরের কথাগুলো আমার সহ্য হচ্ছে না। আমার শরীরটা জ্বলে যাচ্ছে, ঘৃণা হচ্ছে। আল্লাহ ভালো জানে আমার ভেতরে কেমন লাগছে। আমার শরীরটা পুড়ে যাচ্ছে ওই বাজে কথাগুলি। আমার ইচ্ছা হচ্ছে মরে যাই। তুই আমার সম্পদ, আমার আমানত। তোর উপর ভবিষ্যতে আমার রাজত্ব চলবে। তোকে কথা শোনালে আমি শোনাবো, মারলে আমি মারবো। আর কথাটা শেষ না করে মৃদু ধাক্কা দিল তুরফাকে। সে গিয়ে এক হাত দূরে পড়ল। চোখ দিয়ে টলটলো করে পানি চলে এলো। আল্লাহ তাকে কোন বিপদে ফেললো। আহুরার দরজা ঠেলে বাহিরে এলো। কাম হিয়ার এভরিওয়ান, কাম। আহুরারের চিৎকারে সবাই তাড়াতাড়ি করে যার যার ডেস্ক থেকে ভয়ে এক জায়গায় এসে জড়সড় হলো। ফিরাত এসে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে থাকলো আহুরারের দিকে। আহুরার রাগে ঘামছে। কোটের বোতামটা খুলে জোরে নিঃশ্বাস ফেলল। হু ইজ টকিং ননসেন্স? জাস্ট টেল মি নাও ফাস্ট। তুরফাকে নিয়ে কি কি বাজে কথা হয়েছে আমি শুনতে চাই এগুলো। বলুন কে কে বলেছে? আর ভাই তুই একটু থামবো? আমি বেশি বার বেড়েছে এরা। কিছু বলা হচ্ছে না বলে এমন করছে। এক একটাকে ঘাড় ধরে চেক করে বের করলেই হবে। তুরফাকে নিয়ে বাজে কথা বলার সাহস যেন আর কেউ না দেখায়। কসম, আমি তার জিব্বা টেনে ছিঁড়ে ফেলবো। উনি পবিত্র। একটা কলি থেকে যেমন ফুলটা ফুটে ওঠে ঠিক তার মতো পবিত্র উনি, যেটা কেউ স্পর্শ করেনি, দেখেনি। গুপ্তধনের মতো উনি লুকানো একটা ঝিনুকের ভেতর মুক্তার মতো পবিত্র ও দামি তুরফা। আর তাকে নিয়ে বাজে সমালোচনা করার সাহস কে দেখায়? ফার্দার এমন কেউ খারাপ কটু কথা বললে আমি তার জিব্বা টেনে ছিঁড়ে কুত্তাকে দিয়ে খাওয়াবো। কে বলে ওর সাথে আমার বাজে কিছু আছে? কার এত সাহস? আমার অফিসের কোনো মেয়েকে আমি বিছানায় নিয়েছি? অ্যান্সার মি। চুপ কেন সবাই? কোনো মেয়ে এখানে সামনে এসে বলতে পারবে এ কথা? আমি লেভেল দেখে করি। আমার অফিসের কেউ যোগ্য নয়। আর তুরফা, আগেই বলেছি, তুরফা পবিত্র ফুলের অঙ্কুরের মতো। আর উনি আমার ভবিষ্যৎ। আর কারো কিছু জানার আছে? এ বিষয়ে কেউ কোনো কথা যেন না বলে। আর যদি বলে তবে তার জন্যে আর চৌধুরীর চেয়ে খারাপ কেউ হবে না। আর তুই ফিরাত, আমার কেবিনে তুরফার বসার ব্যবস্থা কর। ও আজ থেকে আমার রুমে কাজ করবে। ব্যবস্থা কর তুই। ফিরাতের দিকে কিছু শোনার আগেই আহুরার গেল নিজের রুমে। ভেতরে দাঁড়িয়ে সব কথা শুনেছে তুরফা। ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকলো আহুরারের মুখের দিকে। ফিরাতও কিছু বুঝতে পারল না আহুরার করছেটা কি, কি চাইছেও। ফিরাতের মাথা কাজ করছে না। তবে আহুরারের কথা মতো কাজটা করতে হবে এটা সে খুব ভালোই বুঝতে পারছে। আহুরার রুমে গিয়ে তুরফাকে বলল, আজ থেকে তুমি আমার কেবিনে কাজ করবে। এখানেই কোনো কথা যেন না হয়। কারো সামনে যেতে হবে না, কারো কথাও সহ্য করতে হবে না। আমি চাই না আমার তুর কারো বিন্দু সমতুল্য কারো কথা শুনুক। গিয়ে ওখানে বসো। কি হলো? ভ্যাবলার মতো তাকিয়ে কি দেখছো? রূপ বেড়েছে নাকি আমার? অবশ্য আমি অমনি। আহারের দিকে সব মেয়েদের নজর যাই। রূপের কি ঢং, তাও এত গর্ব। ও আমার ঢং রে। কি ভাবছো? নিশ্চয়ই আহারের কথা। চকলেট না স্ট্রবেরি? আমি আইসক্রিমের কথা বললাম। কোনটা খাবেন হৃধরণী?
চকলেট ফ্লেভারের নাকি স্ট্রবেরি ফ্লেভারের? আল্লাহ, লোকটার মতো এত নির্লজ্জ বেহায়া মানুষ বোধহয় খুব কম আছে। ওনার চরিত্র, কথার ধরন হয়তো জীবনও পাল্টাবে না। কি বেহায়াপনা, কি নির্লজ্জ। আহরারের রুমেই তুরফার বসার ব্যবস্থা করা হয়েছে। তুরফার অনেক অনুনয়ের মাঝে একটা হালকা পর্দার ব্যবস্থা করে দিয়েছে। পর্দা লাগানোর সময় আহরার শুধু মনে মনে বলেছিল, সামান্য এই পর্দা কি আমার থেকে তোমায় দূরে রাখতে পারবে হৃদরণী? মন্তাহ সেই কখন থেকে তুরফাকে কল করে যাচ্ছে, পাচ্ছে না। মেজাজ তার খারাপ হচ্ছে। তুরফা ফোনের আওয়াজ পেয়ে তাড়াতাড়ি করে কল রিসিভ করলো। হ্যালো, তোকে আমি পরে মরিস, আগে বল কল কেন দিচ্ছিলি? কখন থেকে কল দিচ্ছিলাম তোকে। হ্যাঁ, কেন কল দিয়েছিলি? আমি অফিসে আছি। শপিংয়ে যেতে হবে, আমার খুব দরকার আছে। তুই 1 ঘন্টার জন্য আয় প্লিজ। জানিসই তো একা যেতে ভয় লাগে। আমি প্লিজ আয়। দেখি অফিসে বলে যে বস দেয় কিনা সন্দেহ। শিওর। ওকে, দেখছি। তাড়াতাড়ি। ওকে, রাখ তুই। তুরফা কল কেটে আহরারের কাছে গেল। ফিরাতের সাথে মিটিং নিয়ে কথা বলছিল হয়তো। তোরফা গিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল। আহরার একবার তাকিয়ে আবার চোখ নামিয়ে নিল। ফিরাতের সাথে কথা বলাই ব্যস্ত হয়ে গেল। তোরফা বুঝতে পারছে না কিভাবে শুরু করবে। ওখানে যাওয়াটা দরকার, মন্তাহ একা গেলে সমস্যা হবে হয়তো। এলাকার বাজে ছেলেদের নজর আছে তাদের উপর। একা 2টা মেয়ে থাকলে এমন হবেই। তোরফা থম মেরে দাঁড়িয়ে আছে। ফিরাত তুরফার দিকে তাকিয়ে বলল, তুরফা, কিছু বলবে? আমার ছুটি চাই। কেন তুরফা? আসলে মন্তাহা। হ্যাঁ বলো, মনতা কি? মন্তাহা শপিং এ যাবে, তাই। শপিং এ যাবে, বিদেশ নয়। চুপচাপ নিজের কাজ করেন গিয়ে। আসলে এলাকার বাজে ছেলেরা বিরক্ত করে খুব ও একা গেলে। আমি যাচ্ছি। অবাক করা বড় বড় চোখ নিয়ে আয়রাত ফিরাতের দিকে তাকালো। এই যেন আহরারের চোখ কুটির থেকে বের হয়ে আসবে। বিস্মিত একটু বেশিই হয়েছে আহরার। যে ফিরাত মেয়ের কথা শুনলে মাথা ছেড়ে ফেলে দেয়, সে ছেলে কিনা এক মেয়ের কথা বলাতে পাগল প্রায় হয়ে ছুটতে চলছে। আহরার বেশ জোরেই বলল, হোয়াট? তুরফা, তোমার যেতে হবে না, আমি যাচ্ছি। চিন্তা করতে হবে না। তুই যাবি মানে? তুই থাক, তুরফার সাথে মিটিং নিয়ে কথা বল। আমি কিছুক্ষণের মাঝে আসছি। এই বলে ফিরাত হুড়মুড়িয়ে চলে গেল। আহরার অবাক হয়ে শুধু দেখল তুরক্কা মিটিমিটি হাসছে। রাগে আহরার চেঁচিয়ে উঠল, হোয়াট দা? এত হাসি পাচ্ছে কেন আমার? হাসি বন্ধ করুন তুরফা। আপনি কি করে বুঝলেন আমি হাসছি? মনতা কে তুরফা? ও আমার বান্ধবী। ফিরাতের কে? ওনার কেউ নেই। তবে লেগে আসছে কেন আপনার কথা? কোন বাঘের পাল্লায় পড়লাম, হায় মাবুদ। কি হলো তুরফা? কি জিজ্ঞেস করছে? আমি তোমায় উত্তর দিবে। বললামই তো, আমি জানি না। সত্যি আপনি কিছু জানেন না তুরফা, নাকি বলছেন না? কাজ আছে, আমি যাই। আমি আপনায় যেতে বলেছি? তুরফা তবুও নিচের কেবিনে গেল। তুরফা, তোমার সাহস কত তা ভেবে পাই না আমি। এত সাহস নিয়ে থাকো কি করে তুমি? আমি বলিনি আসতে, আর তুমি আমার টেবিলে আসো, দরকার আছে। তুরফা, কি সমস্যা তোমার? তুরফা চোখ মুখ এক করে কোচকালো। অফিসে থাকতে চাও না তুমি? তুরফা, আমার খারাপ রূপ কিন্তু তুমি দেখোনি, দেখার আশা করো না, তবে ভালো হবে না তোমার জন্যে। আমার কথা মতো চলো। অবাধ্য হবে কি আমার খারাপ রূপটা দেখবে। ইউনো, নিজের জিনিস নিজের কাছে রাখতে আমি কি করতে পারি। তোমার মতো একটা মেয়ের জন্যে আমি আজ 10 দিনের মতো কোনো মেয়ের কাছে পর্যন্ত যাই না। যে আমি কিনা যে আপনি কিনা মেয়ে ছাড়া চলতে পারেন না, যে আপনি সবাইকে বিছানায় চান, তাই তো? হ্যাঁ তাই, কারণ নিজেকে ঠিক রাখতে, নিজের ভেতরের দাবানলকে একটু প্রশমিত করার জন্যে এমনটা করতেই হয়েছে আমাকে। মনে রাখবে, প্রত্যেকটা মানুষের কালো একটা অতীত থাকে, আর কালো অতীত সবসময় ভালো কিছু শিক্ষা দেয় না। কিছু কালো অতীত আলোর বদলে অন্ধকারের অতলে ডুবিয়ে দেয়। তোরফা ঠিক বুঝতে পারছে না কিছু। কি আছে এই লোকের মাঝে? কি সেই কালো অতীত, যেই কালো অতীতে তলিয়ে আছে এই লোক? তোরফা ধ্যান ধরে ভাবছে সে কথা, বুঝে ওঠার চেষ্টা করছে উত্তরগুলির, তবে সবই বিফল, ধোঁয়াশাপূর্ণ। মিস তুরফা, ভয় পেলেন হৃদরণী? এনিওয়ে, কাজের কথায় আসা যাক। এই ফাইলগুলি চেক করে আমায় দিন। আজ দুপুরে একটা মিটিং আছে অফিসে, সব স্টাফ নিয়ে। করছি। উঠে যাচ্ছেন কোথায়? এখানে বসে কাজ করুন। মানে? যা শুনেছেন। আমি আমার টেবিলে যাচ্ছি। ভুলেও নয়। আপনি বেশি করছেন।
তাই মনে হচ্ছে তোর? আমি তোর নই, আমি তুরফা। তুরফা আমি। জানি আপনি বিরল বস্তু, তবে আপনি আমার তোর। রাগে আর কিছু বলতে পারল না তুরফা। বারণ করার পরেও সে পর্দার ওপারে গেল। আহরার কিছু বলল না, শুধু ম্লান হাসল। স্কুলের সামনে দাঁড়িয়ে আছে মুনতাহ। ঘড়ি আর রাস্তায় তার নজর। কখন আসবে তুরফা তার অপেক্ষা। স্কুল মাঠের বিশাল বড় এক কালো গাড়ি এসে থামল। মুনতাহ ভ্রুকুটি করে সেদিকে তাকালো। কে গাড়িতে তা দেখার জন্য দৃষ্টি স্থির করে রেখেছে। যেই দেখলো ফিরাত বেরিয়ে আসছে গাড়ি থেকে, অমনি সে রাগে পোয়া পিঠা হয়ে গেল। মুখ ফিরিয়ে নিয়ে বুদবুদ করছে। বিড়বিড় করে বলল, এই আপদ এখানে কি করে? ফিরাত মুনতাহকে দেখে খুশি হয়ে গেল। নেচে উঠল তার মন ঢ্যাং ঢ্যাং করে। ঠোঁটে মিষ্টি একটা হাসি নিয়ে এগিয়ে গেল মুনতাহের দিকে। বলল, বান্দা হাজির মহারানী। কি হলো চাঁদ, কথা বলছো না যে? মাই মুন। কি কিসের মন? আমার নাম মুন নয়। যদি হয়েও থাকে তবে মাইকি। হ্যাঁ মাইকি। কাওয়ালা করে রেখেছেন নাকি? কাওলা নয় ম্যাম, আমানত হিসেবে রেখেছি আপনায়। এখন চলেন। চলবো মানে? মানে শপিং এ না যাবেন? আমি আপনায় বলেছি? আমি আমার বান্ধবী তুরফাকে বলেছি আসতে। সে আসলে যাব। তোমার তুরফা বান্ধবী বলেছে আমায় আসতে। এখন চলো। ফিরাতের কথা বলে মুনতাহের হাত ধরল, টেনে নিয়ে গেল গাড়ির দিকে। মুনতাহ বারণ করছে, তবুও কিছু হলো না। গাড়ির ভেতরে বসিয়ে সিট বেল্ট লাগিয়ে দিল ফিরাত। নাকের ডগায় আঙ্গুলের নাড়া দিয়ে মুচকি হাসল সে। তারপর ড্রাইভিং সিটে গিয়ে বসে গাড়ি স্টার্ট দিল ফিরাত। মুনতাহ ফিরাতের কাণ্ডে হতবাক হয়ে বসে রইল, চোখ বড় বড় করে। কাণ্ডের কথা ভাবছে শুধু। সাহস কত লোকের! দুপুরে সবাই কনফারেন্স রুমে বসে আছে, ওয়েট করছে তুরফা আর আহরারের জন্যে। তুরফা রুমে ঢুকলে তার দিকে সবার তীক্ষ্ণ নজর গেল। এতগুলো চোখের মাঝেও তার চোখ আগে গেল মিহিরের দিকে। অন্যদের মতো সে তীক্ষ্ণ নয়, বরং শান্ত ও মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। তুরফার হাসি পেল। নেকাব পরা তুরফাকে মিহির হতবাক হয়ে দেখছে। একটু পরে রুমে এলো আহরার। সবাই দাঁড়িয়ে পড়ল। আহরারের পাশে তুরফা বসেছে। ল্যাপটপে সব ঠিক করে রেখেছিল আগে, সেটা এগিয়ে দিল আহরারের দিকে। আহরার তাকালো, মিটিংয়ে মন দিল। হঠাৎ চোখ গেল মিহিরের দিকে। মিহির তুরফার দিকে তাকিয়ে মুচকি হাসছে। মিটিংয়ে মন বলতে নেই। আহরার রেগে ফেটে পড়ল একদম। তুরফার দিকে তাকালো, সে নিজের মতো ল্যাপটপে কাজ করছে। আহরার বিষয়টা এড়িয়ে যেতে চাইলেও পারছে না। এবার খুব জোরে ধমক দিল, মিটিংয়ে মন কোথায় থাকে আপনাদের? মন না থাকলে জব করেন কেন? স্যাক করতে হবে নাকি? ফুসফুস করা রাগ নিয়ে আহরার কথাগুলো বলল দ্রুত। সবাই একে অপরের দিকে তাকাচ্ছে, কেউ বুঝতে পারছে না কার ভুল। কিন্তু যাকে মিট করে ইনডাইরেক্ট কথা বলেছে সে ঠিকই বুঝেছে। মিহির যেন নেতিয়ে গিয়েছে, মাথা নিচু করে বসে আছে। তুরফা সবাইকে দেখল। সবাই তো সবাইকে দেখছে, অথচ মিহির মাথা নিচু করে আছে। তুরফা বুঝল। মিটিং শুরু করার কথা জানালো আহরারকে। মিটিং চলাকালীন মিহির ধ্যান ধরে দেখেনি তুরফাকে, তবে আর চোখে মাঝে মাঝে নজর দিয়েছে মাত্র। তুরফাও খেয়াল করেছে সেটা। মনে মনে ঠিক করেছে মিহিরকে বিষয়টা জানাতে হবে, এমন করলে তার চাকরি থাকবে না। মিটিং শেষে আহরার কথা বলছে তিনজনের সাথে, যাদের উপর দায়িত্ব থাকবে প্রজেক্টের। বাকিরা আস্তে আস্তে রুম ছাড়ছে। তোরফার গলা শোনা গেল, মিহির আপনি বাহিরে গিয়ে দাঁড়ান, আমি আসছি, কথা আছে। মিহির কিছু না বলে মিষ্টি একটা হাসি দিয়ে চলে গেল। কথাটা শুধু মিহির নয়, শুনল আরও একজন। সে ব্যক্তি আহরার। অবাকের চূড়ান্ত সীমায় সে। তুরফা কিনা গম্ভীর গলায় আহরার আস্ত করে জানালো, আপনারা যান, আমি পরে ডেকে নিব। তুরফা চলে গিয়েছে। বাকি তিনজনও রুমে নেই। আহরারের মাথায় খুন চেপেছে, রাগে রক্ত টকবক করছে, গরম তেলের মতো ফুটছে। চোখ বন্ধ করে টেবিলের সজোরে ঘুষি দিল। কোটের একটা বোতাম খুলে চড়ে নিঃশ্বাস ফেলল। হন হন করে বের হলো কনফারেন্স রুম থেকে। একটু যেতেই দেখলো মিহিরের কাছে সবে গিয়ে দাঁড়ালো তুরফা। 2 সেকেন্ড সময়ও নেয়নি আহরার।
তোরফার বাহু ধরে সবার সামনে দিয়ে টেনে নিয়ে যেতে লাগলো নিচের কেবিনে। তোরফা বারবার না করছে, হাত ছাড়ার কথা বলছে, কিন্তু আহুরার শুনল না। খুব তাড়াতাড়ি তোরফাকে নিয়ে নিচের রুমে ঢুকলো। মৃদু ধাক্কা দিয়ে তোরফাকে ঠেলে দিল ভেতরে। ঠাস করে দরজা বন্ধ করলো। রাগে ফুলে ফেপে যাচ্ছে সে। ডালিমের ভেতর থেকে যেমন রঙিন লাল দানা বের হয়ে আসে, এখনই আর ভেতর থেকে যেন হিংস্র আর একটা আহুরার বের হয়ে আসবে। আহুরার কোটটা খুলে ফেললো, সেটা সোফার দিকে ছুঁড়ে দিল। ইন করা শার্টে হাতা বোল্ট করতে করতে এগিয়ে এলো তুরফার দিকে। সে তো কিছুই বুঝতে পারছে না, তবে দানা দানা ভয় জন্মাতে লাগলো। তুই তুরফকে মারতে আমার 1 মিনিটও লাগবে না, কিন্তু বুকের এখানে বাঁধবে। তুই প্রথম দিন আমার মন কেড়েছিস, হৃদয় চুরি করেছিস সেদিনই, তাই আহারারের কাছে এত কদর পাচ্ছিস তুই। এই জন্য চোখে চোখে রাখছি তোকে। তোর দেখায় আমি বাকি মেয়েদের সঙ্গ ছেড়েছি, বিছানা ছেড়েছি তাদের, শুধু তোর ওই স্নিগ্ধ মুখের এক পলসার মতো দৃষ্টি দিয়ে তোকে জীবনের নূর মেনেছি আমি আহারার। সেই তুই মিহিরের সাথে এত ডলাডলি কেন? কিসের এত চাওয়াচাওয়ি? এত কথা কিসের তোর ওর সাথে? দেখা সামায় জ্বালাতে চাস? আরে তোর দূরত্ব, তোর এড়িয়ে চলাতেই তো আমি জ্বলছি, প্রতিদিন জ্বলছি। মদের রেশে সেই জ্বলা থেকে মুক্তি পেতে চেয়েও পারি না আমি। প্রতিটা রাত স্বপ্নে থাকে এক মায়াবী মানবী, অস্পষ্ট ধোঁয়াশা। ভুলেও আর এমন করিস না তুই। তোরফা, শেষ হয়ে যাচ্ছি আমি, ভেতরে ভেতরে ভেঙে চুরমার হয়ে যাচ্ছি। এত অবহেলা দিস না। পুরনো ক্ষততে আঘাত লেগে মারাত্মক অসহনীয় ব্যথায় চলে। আহুরানের বুকের ভেতরটাই হাজারো কষ্ট নিয়ে বেড়ে উঠেছে ছোট থেকে। না পাওয়া ভালোবাসাহীন একাকিত্ব গ্রাস করেছে তাকে ছেলেবেলা থেকে। সবকিছুর কারণেই আজ সে এই আহুরার, নয়তো এই আহুরারের মাঝে অন্য একটা সত্তা থাকতো। আহুরার কষ্ট পাচ্ছে খুব, বুকের ভেতর ব্যথা লাগছে, শরীর অনেক ঘামছে। আস্তে আস্তে সিংহ আহুরার কেমন গুটিয়ে আসতে লাগলো। দাঁড়িয়ে তুরফা সবটাই দেখছে। আহুরার হঠাৎ খুব জোরে জোরে নিঃশ্বাস নিয়ে নিচে বসতে লাগলো। তুরফা একটু দূরেই দাঁড়িয়ে দেখলো তা। দ্বিধা থাকলেও সেটা আর পাত্তা দিল না। আগে জীবন। তাড়াতাড়ি করে সে নিচে আহুরারের মাথার কাছে বসে পড়ল। নরম 2 হাতে আহুরারের মাথা নিজের কোলে তুলে নিল। কি হয়েছে? কি হয়েছে আপনার? কি হলো? তোরফা বুঝতে পারছে আহুরার কিছু বলতে চাইছে, কিন্তু পারছে না। গলা দিয়ে আওয়াজ আসছে না তার। ঘামছে, সাদা মুখটা কালচে হয়ে আসছে। তোরফার খুব ভয় করছে, ভেতরটা কাঁপছে তার। মানুষটার জন্য মায়া লাগছে খুব। উঠানে হাতটা নিজের হাতের মুঠোয় নিল তোরফা। করুণ গলায় জিজ্ঞেস করলো, বলুন, কি বলবেন? চেষ্টা করুন। আহুরার বলতে পারল না। পানি? পানি দিব? আহুরার মুখ দিয়ে হ্যাঁ বলতে পারল না, শুধু চোখের পাতাটা একবার বুঝে নিয়ে ইশারায় সম্মতি জানালো। আলতো হাতে তুরফা কোল থেকে আহুরারের মাথাটা নিচে রেখে এক প্রকার দৌড়ে গেল পানি আনতে। পানি হাতে নিয়ে এসে গ্লাসটা নিচে রাখলো। আহুরারের মাথাটা নিচের বাহুতে রেখে ডান হাতে একটু একটু করে পানি খাইয়ে দিল তুরফা। আহুরার অল্প করে পানি কিনল। আর একটু খান। তুরফা আরো একটু পানি খাইয়ে দিল। বুঝতে পারছে না লোকটার কি হয়েছে, কিন্তু খুব ঘামছে। তুরফা গিয়ে ডাকতেও পারছে না কাউকে। জোর করে আরো একটু পানি খাইয়ে দিল তুরফা। আহুরার আধো আধো গলায় বলল, লবণ? লবণ কোথায় পাবো? ট্যাপ। আহুরার জোরে জোরে নিঃশ্বাস নিল। শ্বাসকষ্ট হচ্ছে তার। তুরফা টেবিলে গিয়ে দেখলো ছোট একটা লবণদানি রয়েছে। বুঝলো লোকটার প্রায় এমন হয়। লবণ নিয়ে গিয়ে আহুরারের মুখে দিল। আহুরার তুরফার কোলে মাথা রেখে চোখ বন্ধ করে মুখের লবণ চুষতে লাগলো। তুরফা খানিক রাগে বলল, আপনার মাঝে মাঝে এইভাবে প্রেশার লো হয়ে যায়, তাই না? লো প্রেশার সবসময় থাকলে এটা কিন্তু ক্ষতিকর। আশা করি আপনি জানেন এটার কারণ। পানি শূন্যতা, বদহজম, হার্টের সমস্যা, দুশ্চিন্তা, ভয়, ঠিকভাবে খাবার না খাওয়া, অপর্যাপ্ত ঘুম, আরো কিছু কারণে লো প্রেশার হয়। আপনি চিন্তা, ভয় না খাওয়ার জন্যই হয়তো এমন হয় হৃদহরণী। কেন হয়? আপনি তো সুখী একটা মানুষ। আপনি বুঝবেন না হৃদহরণী। ধরে ওঠার চেষ্টা করুন আমায়। তোমার শরীরে আমার নোংরা স্পর্শ লেগে যাবে না তোর? মানুষের জীবন বাঁচানো ফরজ কাজ। যাক, আহারের জন্যে
মিস তোরফার এক বিন্দু করুণা দেখেও শান্তি লাগলো। এক বিন্দু? আমি না থাকলে তো আপনি কিছু বলছো? কই না তো। মনে হলো। এত মনে হয় কেন আপনার? মনেই যে হৃদহরণীর বাস। আপনি গিয়ে সোফায় একটু বসুন, আমি কফি নিয়ে আসি। নাদিম চাচাকে বললেই দিয়ে যায়। দাঁড়াও, আমি বলছি। আমি যাচ্ছি। তোরফা, আসলে তুমি বিরল বস্তু, খুব কম দেখা যায়। নামের সাথে তুমি তোরফা যথার্থ, যাকে বলে মেড ফর ইচ আদার। একটু পরে তুরফা হাতে 1 কাপ কফি আর একটা প্লেটে কিছু কিশমিশ আর কাজু ও পেস্তা বাদাম নিয়ে আসলো। আহুরারের সামনে গিয়ে কফির মগটা এগিয়ে দিয়ে বলল, কফি আর এগুলো খেয়ে নিন, শরীরটা একটু ঠিক হবে। বিস্ময় আর খুশিতে ঝলমল করা চোখ নিয়ে আহুরার তুরফাকে দেখল। মনের মাঝে খুশির উতাল পাতাল ঢেউ হচ্ছে। আকস্মিক পাওয়াগুলি অতুলনীয় হয়, যার অনুভূতি শুধু অনুভব করা যায়, মুখে প্রকাশ করে শুধু কাউকে বোঝানো যায় না। আহুরার আনন্দ ভরা নয়নে মুচকি হেসে কফির মগটা নিল, চুমুক দিয়ে বাচ্চামির স্বভাবে বলল, আমি কাজু পেস্তা বাদাম খাই না। তবে কিশমিশগুলি খেয়ে নিন, শরীরটা ঠিক লাগবে। তা হবে, কিশমিশ তো আমার সেই পছন্দের খাবার। আমারও। তুরফা একটু দূরে গিয়ে দাঁড়ালো। আহুরার তুরফার দিকে নেশাময় একটা দৃষ্টি দিল, তারপর কফির সাথে সাথে কিশমিশ খেতে লাগলো। আহুরারকে এভাবে কিশমিশ খেতে দেখে তুরফা ঠিক থাকতে পারছে না। বেশ পছন্দের খাবার যে এটা তারও। নিজের জিহ্বার পানি ঠিক রাখতে প্লেট থেকে কিছু কিশমিশ তুলে নিল তুরফা, অথচ নেওয়ার আগে আহুরারকে জানালো না, অনুমতিও নিল না। তুরফা পিছন ফিরে নেকাব উপরে তুলে মুখে দিল সেগুলি। আহুরার হতভম্বের মতো বসে শুধু দেখল। তুরফার এই হুটহাট করা সাহসগুলো ভীষণ ভালো লাগার কাজ করে তার মাঝে। তুরফা তার দিকে ফিরলে সেই ঝলমল করা সাগরের ঢেউয়ের মতো চোখ দেখে আহুরারের কি যেন হলো, ভেতরে একটা ঝাটকা দিয়ে উঠল। কি ভেবে নেশা ভরা চোখ নিয়ে তুরফার কোমর পেঁচিয়ে নিল, বসা থেকে হ্যাচকা টানে নিজের কাছে নিয়ে এলো তাকে। আধো গলায় শোনা গেল, এভাবে যত্ন নিবে আমার মিস শ্রীধরণী। তুরফা আগুনের ফুলকির মতো রেগে গেল, 2 হাতে আহুরারের বুকে ধাক্কা দিয়ে নিচে সরে এলো। রাগী লাল চোখের অগ্নি দৃষ্টি দিল আহুরারের দিকে, কিন্তু চুপ করে চলে গেল পর্দার ওপারে। আহুরার মাথা চুলকাতে লাগলো, বিড়বিড় করছে, ইস, ওর সাথে ভুল হয় কি করে, আবেগের বশে আমি। এমন সময় রুমে এলো ফিরাত। আহুরারের এমন চোখ মুখ দেখে ভয়ে দৌড়ে গেল সেখানে। হাঁটু গেড়ে বসে ব্যস্ত হয়ে জিজ্ঞেস করলো, বায়ারার, কি হয়েছে তোর? মন থাকে এটা বলার সময় চলে যায়নি, আগে বল তোর কি হয়েছে। চুপ থাকিস না ইয়ার, চিন্তা হচ্ছে আমার। প্রেশার লো হয়ে গিয়েছিল। আবার ঠিক মতো খাস না, ঘুমাস না, কি হবে তোর বল। পুরনো ব্যথা যে জ্বালা দেয়। মৃদু সরে বলল আহুরার। আহুরারের পাণ্ডুর মুখ দেখে ফিরাত আর কিছু বলতে পারল না, মাথা নিচু করে রইল। কালো অতীতটা যে তারও জানা। তুরফা এক নজরে দুজনকে দেখতে লাগলো পর্দার ওপারে বসে। ভাবলো 2 বন্ধুর মাঝে কতটা ভালোবাসার সম্পর্ক। তুরফা আহুরারের দিকে তাকালো, মুখের আড়ালে যেন সে একটা অন্য আহুরারকে দেখতে পেল, একদম সাদা কাগজের মতো শুভ্র আহুরার। ভাবতে ভাবতে চোখ গরম করে তুরফা সেই ভাবনা ছেড়ে বেরিয়ে এলো। এদিক ওদিক তাকিয়ে একটু পানি খেলো। ফিরাতকে দেখে তার মনে পড়ল মুনতাহের কথা। কল দিয়ে জানতে হবে সব নিয়েছে কিনা, তবে অনেকটা বকা শুনতে হবে মনের কাছ থেকে। তুরফা হেসে ফোন নিল, মুনতাহের নাম্বারে কল দিল। কিরে, সব কিনেছিস তো? কি হলো, কথা বলছিস না কেন? এই কল দিয়েছিস কেন তুই? হ্যাঁ, কল দিয়েছিস কেন? বদতমিজ ফাউল মেয়ে একটা। বাসায় তুই আজ দেখবি তোকে আমি কি করি। উদ্ধার করে দিয়েছে আমায় একজনকে পাঠিয়ে। তোকে বলেছিলাম আমি কাউকে পাঠাতে, তুই আসবি না বলতি, অন্য কাউকে পাঠাতে গেলি কোন দুঃখে? আমি বলেছি ওনাকে পাঠাতে, ওটা মানুষ ছিল না, আস্ত বিপদ একটা। দোকানের এক ছেলে আমার দিকে তাকিয়েছিল বলে সে ঝগড়া লাগিয়ে দিল, যেন মারবে মারবে। স্বয়ং বিপদ উনি। তুই জেনে শুনে আমায় বিপদে ফেলেছিস, ইচ্ছা করে এমন বাক্যে পাঠিয়েছিস আমার মতো নিরীহ মেয়ের কাছে। তোকে আমি আজ বাসায় এলে দরজা খুলবো না, সারা রাত বাসার বাইরে থাকবি, দরজায় ঝাড়ু ঝুলিয়ে রাখবো আমি। তুই। তুরফা কট করে কলটা কেটে দিল। ওদিকে, হ্যালো হ্যালো,
তুরি, হ্যালো। আজ বাসায় শুধু আয় তুই। বাবা, না জানি আজ কি হয়, কি আছে কপালে আল্লাহ ভালো জানে। মহারানীর রেগে হয়তো আগুন। রিফাত ভাইয়া কই বলতে হবে লোকটার খেয়াল রাখতে। এইভাবে থাকলে ওনার বড় কিছু হয়ে যাবে। তুরফা নিজের মতো করে কাজ করছে। মেকআপ পরা অথচ সাদা পর্দার মাঝে আহুরার মুগ্ধ নয়নে দেখে চলেছে মুগ্ধকারিণীকে। ফ্রেশ হয়ে এসে আহুরার তার গুপ্ত রুমে গেল। ইয়াব বড় বড় এক একটা ছবি, সবগুলির উপরে কাপড় টেনে দিয়েছে সে। অনেকদিন এই রুমে আসা হয় না তার। অফিসে থাকতেই কল করে বলেছিল রুমটা একটু পরিষ্কার করতে, কিন্তু ভুলেও যেন ছবির উপর থেকে কাপড় টেনে না সরায়। অনেকদিন পর আহুরার এই রুমে এসে আশেপাশে দেখতে লাগলো। কয়েক বছর হয়ে গিয়েছে এখানে আসা হয় না তার। তবে আজ খুব মন চেয়ে যার, মন টেনে নিয়ে এসেছে তাকে এখানে। বড় একটা প্রিন্টিং পেপার রয়েছে তার সামনে, পাশে অনেকগুলি রং ও তুলি রয়েছে। সবগুলিকে আহুরার আলতো করে ছুঁয়ে দিতে লাগলো। তার ছোঁয়াতে সবকিছু যেন প্রাণ পেতে শুরু করলো। আহুরা নীরবে বসলো তার সেই টুলটায়, বসে উপরে তাকালো। চোখ বন্ধ করে কয়েকবার নিঃশ্বাস ফেললো। চোখের সামনে তুরফার নূরের মতো মুখটা ভাসছে শুধু বারবার। আহুরার ধপ করে চোখ মেলল, হাতে তুলে নিল তুলি, মন দিয়ে আঁকতে শুরু করলো। রঙের খেলা শুরু করে দিল আহুরার। একটা সিগারেটের নেশা পেয়েছে তাকে, তবুও সিগারেট হাতে তুলল না। যে উদ্দেশ্যে হাতে রং তুলি তুলেছে, তার মধ্যে সিগারেট স্পর্শ করে হাত দূষিত করতে চায় না এই মুহূর্তে। এককালে হেসে আবার রং তুলির খেলা চালাতে থাকলো। অসম্পূর্ণ রেখে উঠে পড়ল আহুরার। আজ আর আসছে না কিছু। ফিরাত ঘুমিয়েছে অনেক আগে। সে ব্যালকনিতে গেল, কিছুক্ষণ দাঁড়িয়ে দুইটা সিগারেট টানলো আপন মনে, তারপর ঘুমাতে চলে গেল। তুরফাকে নিয়ে ভাবতে ভাবতে ঘুমিয়ে গেল। প্রতিদিনকার মতো আজও আহুরার সেই খোয়াব দেখল। ঘোলাটি ধোঁয়াশাপূর্ণ এক নারী আহুরার স্বপ্নের মাঝেই ছনবন করতে লাগলো। হঠাৎ এক চিৎকারে ঘুম থেকে জেগে উঠল আহুরার। তুরফা মন্তাহকে ভয় পেয়ে পেয়ে বাসায় ঢুকছিল কাল রাতে। মন্তাহ তখন ঘুমিয়েছিল। ঘরের চাবি দুজনের কাছে দুইটা থাকে। চাবি দিয়ে রুমে এসেছিল সে। মন্তাহ তখন ঘুমিয়েছিল। কোনো রকম নিজের রুমে ঢুকে দরজা বন্ধ করে দিয়েছিল তুরফা। আজও সকাল সকাল বেরিয়ে এসেছে খাবার না খেয়ে। অফিসে গিয়ে দেখলো আহুরার এখনো আসেনি। ওদিকে খিদেও পেয়েছে তার খুব। খিদের ট্রেন ছুটছে ঝকঝক করে। ট্রেন কি আর হুটহাট করে থামে নাকি? সে চলছে তো চলছেই। তুরফার খিদেও সেরু। ক্যান্টিনে গেল তুরফা কিছু খাওয়ার জন্য। গিয়ে পেল মিহিরকে। কিছু না বলে পাশ কাটিয়ে যেতে চাইলে মিহির ডাক দেয়, ম্যাডাম, সময় হবে একসাথে কফি খাওয়ার? আপনি না চাইলে চলুন বসা যাক। সেদিন যেন কি বলতে চেয়েছিলে তুমি? আগে খেয়ে নেই, পরে বলছি। ওকে, শিওর। কি খাবে বলো, অর্ডার করছি। আমারটা আমি পারবো। তুমি আজ এখানে যে? আপনি যে জন্য এসেছেন আমিও সেই জন্যই। না, তুমি তো রোজ রোজ আসো না। আপনি মনে হয় রোজ আসেন। আসি তো। আমার সকাল দুপুর এখানেই চলে। বাসায় খান না? বাসায় কি আর বউ আছে যে রেঁধে খাওয়াবে? নিজেটা নিজেও করা যায়। ম্যাডাম, মা বাবা গ্রামের বাড়ি থাকে। এখানে কয়েকজন বন্ধু মিলে একটা ফ্ল্যাটে থাকি। ছেলে মানুষ, সকালে লেট করে ঘুম থেকে উঠে রান্না করে খেয়ে অফিসে আসা অসম্ভব। 12টা ওখানেই বেজে যাবে। মাঝখান দিয়ে চাকরিটা চিকার মতো দৌড়ে ফেলাবে। এমনিতেও যেতে পারে। বুঝলাম না। মানে আপনি যা করছেন